হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অক্সিজম মাধ্যমিক। আজকে আমরা ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আলো বা লাইট নিয়ে ডিসকাস করব। একদম ওয়ান শটে প্রপার ম্যানারে পুরো A to Z কভার করব, ঠিক আছে? সমস্ত থিওরি, নিউমেরিক্যাল, এভরিথিং। তো চলো স্টার্ট করা যাক। আমাদের দর্পণ বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে গোলীয় দর্পণ নিয়ে আমাদের এই চ্যাপ্টারে প্রথমেই কথা বলতে হবে। তো গোলীয় দর্পণ আমাদের সিলেবাসে দুটো রয়েছে, একটা হচ্ছে কনকেভ মিরর বা যাকে আমরা বলি অবতল দর্পণ। এই ধরনের দর্পণগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা গোল বা একটা গোলকের ভেতরের সাইডটাকে প্রতিফলক তল হিসাবে বানানো হয়, ঠিক আছে? তো আলো যদি এই সাইডে ভেতরের সারফেসে পড়ে তাহলে সেখান থেকে প্রতিফলন বা রিফ্লেকশন হবে। আর আরেক ধরনের দর্পণ হচ্ছে গোলীয় দর্পণ, অর্থাৎ গোলকের যদি বাইরের দিকটা এটা যদি গোলক হয় তাহলে গোলকের বাইরের দিকটাকে যদি দর্পণের মতো প্রতিফলক তল বানানো হয় তাহলে সেই দর্পণটাকে আমরা বলবো উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। ক্লিয়ার একদম? কোনটা উত্তল কোনটা অবতল আমরা ইজিলি চিনতে পারি। আচ্ছা, এবার বক্তব্য হলো এই দর্পণগুলোতে কিভাবে প্রতিফলন হয় তার জন্য আমাদের কয়েকটা ছোট্ট টার্মস জানতে হবে। কি কি? প্রথম টার্ম হচ্ছে দর্পণের মেরু, অর্থাৎ দর্পণের যে মধ্যবিন্দু একদম মাঝখানে যে পয়েন্টটা রয়েছে সেটাকে আমরা বলি দর্পণের মেরু, ঠিক আছে? এই দর্পণটা যে গোলকের অংশ, গোলীয় দর্পণ মানে দর্পণটা একটা বড় গোলকের কেটে নেওয়া অংশ। তো এই যে গোলকের অংশ, সেই গোলকের যে সেন্টার বা কেন্দ্র সেটাকে আমরা বলি দর্পণের বক্রতা কেন্দ্র। ক্লিয়ার একদম? দর্পণের বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচারও বলে। বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্র এবং মেরুর সংযোগকারী যে রেখা সেটাকে আমরা কি বলি? প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের বেসিসেই আমরা সমস্ত অবজেক্ট বা বস্তুকে বসাই এবং তার প্রতিবিম্বের অবস্থান বার করি। তো এই যে আমরা ডেফিনেশনগুলো বললাম, সংজ্ঞাগুলো বললাম, এগুলো শুধুমাত্র যে অবতলের জন্যই অ্যাপ্লিকেবল তা নয়, উত্তল দর্পণের জন্য সমানভাবে প্রযোজ্য। এই বক্রতা কেন্দ্র থেকে দর্পণের যে কোনো অংশের যে দূরত্ব সেই দূরত্বটাকে আমরা বলি বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এই মেরু অবধি দূরত্বটাকেও আমরা বক্রতা ব্যাসার্ধ বলতে পারি। আমরা অলওয়েজ জানি যে কেন্দ্র থেকে সারফেস অবধি দূরত্বকে ব্যাসার্ধ বলে, তাহলে এটাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে? বক্রতা ব্যাসার্ধ। শুধুমাত্র এই লাইনটাই নয়, আবারও বলছি, এটাও বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার একদম? আচ্ছা, যদি আমরা এই যে কেটে নেওয়া অংশটার একটা এইরকম ভাবে গোল আঁকি, মানে সাপোজ তোর কাছে একটা বাটি রয়েছে, সেই বাটির এই ভেতরটা হচ্ছে তোর কাছে অবতল দর্পণের মতো কাজ করছে। তো বাটির এই যে জায়গাটা, এই যে গোলটা, এটাকে আমরা বলি অ্যাপারচার, ঠিক আছে? এটাকে আমরা বলি অ্যাপারচার বা উন্মেষ, ঠিক আছে? অ্যাপারচার বা উন্মেষ। এই অ্যাপারচারটা ছোট নিয়েই আমাদের সিলেবাসের সব জায়গাতেই আমরা এই অ্যাপারচার বা উন্মেষটাকে ছোট ধরেই পুরো কাজটা করে থাকি। তো অ্যাপারচারের ব্যাপারে আইডিয়া হলো। বেশ, চলো নেক্সট আমরা আসি দর্পণে কিভাবে প্রতিফলন হবে। তো আমরা এটা তো অলরেডি পড়ে এসেছি ছোট ক্লাস থেকে যে প্রতিফলনের মেন সূত্র কি, যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান এবং আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অভিলম্ব সমস্তগুলোই একই সমতলে থাকে। তো ভালো কথা, এখানে যদি আমার কাছে দর্পণের একদম কেন্দ্রে একটা আলো এসে পড়ে, ঠিক আছে? এই আলোক রশ্মি একটা এসে পড়লো, সেটা সাপোজ আই কোণে এসে পড়লো, ঠিক আছে? আই কোণে এসে পড়লো কার সাথে? এই প্রধান অক্ষের সাথে। স্যার প্রধান অক্ষটাই কি এখানে লম্ব? একদমই তাই। সবসময় এটা মাথায় রাখবে, হয়তো তোরা এটা মাধ্যমিকের ক্ষেত্রে উপপাদ্যতেও পড়েছিস, যে কোনো একটা বক্রতলের ওপর কোনো একটা বক্রতল তার যে ব্যাসার্ধ, তোরা এটা বৃত্তের ক্ষেত্রে পড়েছিস, বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ওপর যে স্পর্শক তার সাথে অভিলম্ব হয়। তার মানে এখানেও যদি আমি একটা স্পর্শক টানি এইভাবে, অর্থাৎ এই বিন্দুতে অভিলম্ব কোণটা হবে, সেটা ব্যাসার্ধটাই অভিলম্ব হবে। অর্থাৎ এই যে আমার কাছে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, তার সাথে এই যে লাইনটা, এটাই বক্রতা ব্যাসার্ধ এবং এটাই
ওই বিন্দুতে অভিলম্ব। তাহলে আলোক রশ্মি দর্পণে যেখানেই পড়ুক, তুই বক্রতা কেন্দ্র থেকে ওই বিন্দু অবধি যে বক্রতা ব্যাসার্ধটা টানবি সেটাই হবে হচ্ছে ওই বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। ব্যাস, তাহলে এই অভিলম্বের সাথে যে আপতন কোণ সেটাই প্রতিফলন কোণ। তাহলে আলোক রশ্মি এইভাবে এসে এইভাবে প্রতিফলিত হয়ে গেল। শুধুমাত্র অবতলের ক্ষেত্রে নয়, উত্তলের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এইভাবে আমি যদি ট্যানজেন্ট বা স্পর্শক টানি, তাহলে এই যে অভিলম্ব আঁকলাম, কিভাবে আঁকলাম, ব্যাসার্ধটাই হয়ে গেল অভিলম্ব। তাহলে এইভাবে যে কোণে আলোক রশ্মি আপতিত রশ্মি এসে পড়েছিল সেই একই কোণে প্রতিফলিত রশ্মি ফিরে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, যদি বক্রতা ব্যাসার্ধ সমান লাইনে গিয়েই আলোক রশ্মি পড়ে, এখানে তো লাইটটা বক্রতা ব্যাসার্ধ বা অভিলম্ব যেটাকে আমরা বলছি সেটার সাথে একটা কোণ করে পড়েছিল, তো I = R হয়, এটা আমরা সবাই জানি, আর এটা হচ্ছে প্রতিফলনের সূত্র। এবার তোকে বলা হলো যে যদি আমি বস্তুকে এখানে রাখি বা কোনো আলোক রশ্মি যদি এই লাইন বরাবর যায় তাহলে কি হবে? তাহলে স্যার এটাই তো বক্রতা ব্যাসার্ধ, তার মানে এটাই অ্যাকচুয়ালি এই পয়েন্টে অঙ্কিত অভিলম্ব, তাই না? এই যে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, আমরা কি এই জিনিসটা বারবার পড়েছি যে যদি কোনো আলোক রশ্মি অভিলম্ব বরাবর এসে পড়ে, কোনো আলোক রশ্মি অভিলম্ব বরাবর এসে পড়ে, তাহলে আমরা সেই আপতনকে বলি লম্ব আপতন। সেই আপতনকে কি বলি? লম্ব আপতন। লম্ব আপতনের ক্ষেত্রে আই বা আপতন কোণ কত হয়? 0 ডিগ্রি। আপতন কোণ 0 ডিগ্রি, এবং প্রতিফলনের সূত্রানুযায়ী বলে যে আপতন কোণ যা হবে সেটাই হবে প্রতিফলন কোণ। তাহলে আরও = 0 হবে, অর্থাৎ যে লাইনে এসেছিল সেই লাইনেই ফেরত যাবে। তাহলে এখানেও এক্স্যাক্টলি তাই হচ্ছে, অভিলম্ব বরাবর আলো যাচ্ছে, তাহলে যে লাইনে গেছে সেই লাইনেই ফিরে আসবে, তাই তো? এক্ষেত্রেও তাই। দেখ, এই যে আমার বক্রতা ব্যাসার্ধর লাইন, এই পয়েন্টে তো আলো এসে পড়েছে, আমি বক্রতা কেন্দ্র থেকে যদি সারফেসের ওপর লাইনকে কানেক্ট করি সেটাই বক্রতা ব্যাসার্ধ বা সেটাই অভিলম্ব এই পয়েন্টে। তাহলে এই আলোক রশ্মিটা অভিলম্ব বরাবর এসছে এবং এই লাইনেই ফিরে যাচ্ছে, অর্থাৎ এটাতেও লম্ব আপতন হলো। তো লম্ব আপতনের ক্ষেত্রে তোকে মাথায় রাখতে হবে I = 0, R = 0। তাহলে স্যার আলোক রশ্মির চ্যুতি কত হলো, বিচ্যুতি কত হলো? অনেকে ভাবে 0, যে লাইনে এসেছিল সেই লাইনেই ফিরে গেছে। অ্যাকচুয়ালি সেটা নয়, আমার মুখ এদিকে ছিল, আমি এদিকে যাচ্ছিলাম, এই ঘুরলাম, তাহলে কি আমি ঘুরিনি? আমার কি চ্যুতি 0 ডিগ্রি? না, আমার চ্যুতি 180 ডিগ্রি। আমি এই যাচ্ছিলাম, আমার মুখ পুরো 180 ডিগ্রি ঘুরে গেল, তাহলে আমার এখানে চ্যুতি কত? এখানে চ্যুতি হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। এখানে আমার চ্যুতি কোণ 180 ডিগ্রি। মনে থাকবে, এখানে কিন্তু চ্যুতি 0 ডিগ্রি নয়, এখানে চ্যুতি কোণ কিন্তু 180 ডিগ্রি, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? যেরকম এই প্রশ্নটা বলেছে, একটি বিন্দু আলোক উৎস অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো, তারপর দর্পণে আপতিত প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত? তো আপতিত আর প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত হবে? বক্রতা কেন্দ্রে যদি বস্তু স্থাপিত হয় তাহলে এখান থেকে এই বেরোনো আলোক রশ্মি এই রাস্তাতেই ফিরে আসবে, অর্থাৎ চ্যুতি কোণ হবে এখানে কত? চ্যুতি কোণ হবে 180 ডিগ্রি। বোঝা গেল? 180 ডিগ্রি। ক্লিয়ার? একদম কোনো কনসেপ্টে এরর নেই, একদম ঠিক আছে। চলো নেক্সট, প্রতিফলক তলের ওপর একটি আলোক রশ্মি এমন ভাবে আপতিত হয়, আমরা বলেছি নিউমেরিক্যালও করব, সবই করব। চলো, প্রতিফলক তলের ওপর একটি আলোক রশ্মি এমন ভাবে আপতিত হয় যে প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মি পরস্পর লম্ব। তো সাপোজ আমার কাছে এরকম একটা তল আছে, এই তলের ওপর এইটা হচ্ছে আমার অভিলম্ব, ঠিক আছে? এবার আলোক রশ্মি এইভাবে পড়লো, আলোক রশ্মি এইভাবে পড়লো, পড়ে এইভাবে বেরিয়ে গেল। এক্ষেত্রে আমার বলেছে যেটা, যে দুটোর মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। দুটোর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, পরস্পর লম্ব, ঠিক আছে? এবার এই কোণটা আমরা জানি কি? আপতন কোণ। এটাকে আমি যদি থিটা বলি, এটা প্রতিফলন কোণ, এটাও থিটা, তাহলে 2θ = 90 ডিগ্রি লেখা যায়। আপতন কোণ = প্রতিফলন কোণ হয়, তাহলে এখানে যা কোণ এখানেও তাই কোণ, তাহলে 2θ = 90 ডিগ্রি, তাহলে θ = হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতেই পারি এখানে যে আপতন কোণের মান কত? 45 ডিগ্রি। একদম সোজা প্রশ্ন, ইজিলি পারা যাবে। চলো পরের কোশ্চেন। অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণের ওপর কোনো বিন্দুতে 30 ডিগ্রি কোণে এসে পড়ে, প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের সঙ্গে কত কোণ সৃষ্টি করবে? খুব ভালো প্রশ্ন, ভালো করে দেখ। বলছে অবতল দর্পণ আছে, তো আমরা একটা অবতল দর্পণ নিয়ে নিয়েছি। এই অবতল দর্পণের ওপর বলা হচ্ছে কি, একটা আলোক রশ্মি কত অ্যাঙ্গেলে এসে পড়েছে? অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি। আচ্ছা, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি
প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এইভাবে এসছে, এসে 30 প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণের ওপর কোনো বিন্দুতে 30 ডিগ্রি কোণে এসে পড়ে। তো 30 ডিগ্রি কোণ এটা কি তাহলে? এটা অ্যাকচুয়ালি আপতন কোণ। স্যার ছবিতে আপতন কোণ কিভাবে বুঝবো? ছবিতে আপতন কোণ কিভাবে বুঝবো? স্যার আপতন কোণ, প্রতিফলন কোণ এগুলো তো অভিলম্বের সাথে তৈরি হওয়া কোণ। তাহলে আমাকে সবার আগে অভিলম্বটা আঁকতে হবে। অভিলম্ব কোণটা স্যার বক্রতা কেন্দ্র থেকে যে বিন্দুতে আপতিত হয়েছে সেই বিন্দু অবধি যদি লাইন টানি সেটা কি হয়? স্যার সেটা তো হয় বক্রতা ব্যাসার্ধ, এবং বক্রতা ব্যাসার্ধ সব সময় এই বিন্দুর ওপর অভিলম্বের মতোই কাজ করে। তাহলে এর সাথে অ্যাঙ্গেল এইটা হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেল? এর সাথে অ্যাঙ্গেল এইটা হচ্ছে আমার 30 ডিগ্রি। ক্লিয়ার একদম? এইটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে স্যার আমার প্রতিফলন কোণটাও একদম একইভাবে হবে, 30 ডিগ্রি হবে, এবং লাইট এইভাবে বেরিয়ে আসবে। লাইট এইভাবে বেরিয়ে এলো, তাহলে এইটাও হলো প্রতিফলন কোণ 30 ডিগ্রি, এইটাও হলো প্রতিফলন কোণ 30 ডিগ্রি। ক্লিয়ার একদম? কোনো কনসেপ্টে সমস্যা নেই। এইটা হলো 30 ডিগ্রি। বেশ ভালো কথা। আমাদের বলেছে এই যে প্রতিফলিত রশ্মি সেটা প্রধান অক্ষের সাথে কত কোণ করছে। দেখ তো তুই কি দেখতে পাচ্ছিস একটা জিনিস, যে এইখানে তোর কাছে অ্যাঙ্গেল কত? স্যার এইখানে মোট অ্যাঙ্গেল হচ্ছে 30 যোগ 30 মানে 60 ডিগ্রি, এবং এইখানেও অ্যাঙ্গেল তাহলে 60 ডিগ্রি হবে, কারণ এটা একান্তর কোণ। এই দেখ, এই দুটো লাইন হচ্ছে একে অন্যের সমান্তরাল এবং এইটা হচ্ছে ভেদক। তাহলে আলটিমেটলি এই অ্যাঙ্গেলটা যদি 60 হয় তাহলে এটাও 60, তাই না? তাহলে হিসেব কি বলছে? স্যার হিসেব খুব সহজ হিসাব বলছে যে এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। তাহলে আমার উত্তর কত হবে না, প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে বেরোয়। প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে বেরোচ্ছে। বোঝা গেল? কোশ্চেনটা খুব ভালো, জিওমেট্রি দিয়ে অ্যান্সার হবে, খুব সুন্দরভাবে অ্যান্সার করবি। চল আমরা পরে আসি যে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কিভাবে বার করব। প্রথম কথা, ফোকাস কি জিনিস? এই যে আমরা বলছিলাম প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, সেটা প্রতিফলন হওয়ার পর, দর্পণে প্রতিফলন হওয়ার পর অবতল দর্পণের ক্ষেত্রে যে বিন্দু দিয়ে প্রধান অক্ষকে ছেদ করে বেরিয়ে যায়, কি বললাম? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি অবতল দর্পণে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর দিয়ে যে বিন্দু দিয়ে বেরিয়ে যায় সেই বিন্দুটাকে আমরা বলি অবতল দর্পণের ফোকাস। ঠিক আছে? উত্তল দর্পণের ক্ষেত্রে কোনো বিন্দু দিয়ে বেরোবে না, অ্যাকচুয়ালি মনে হবে যে ওই বিন্দুটা দিয়ে অপসৃত হচ্ছে। আমি জাস্ট একটা ডায়াগ্রাম দেখাই। এইটা হচ্ছে ধর তোর উত্তল দর্পণ। তাহলে এই উত্তল দর্পণের ক্ষেত্রে ধরা যাক আলোক রশ্মি এইভাবে এলো, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এইভাবে এলো এবং এইভাবে প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল। তাহলে এই রশ্মিটা আমি যদি এখানে চোখ রাখি, আমার কি মনে হবে? আমার মনে হবে আলোক রশ্মিটা যেন এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে। তাহলে এই বিন্দুটাকে আমি বলবো উত্তল দর্পণের ফোকাস। বোঝা গেল? এই বিন্দুটাকে বলবো কি? উত্তল দর্পণের ফোকাস। আমরা আপাতত অবতল দর্পণের ফোকাসের যে রাশিমালা বা ফোকাসের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের কি রিলেশন সেটা বার করতে চাই। ধরা যাক এখানে আলোক রশ্মিটা, আমরা অভিলম্ব আঁকা অলরেডি শিখে গেছি। এই পয়েন্টে আলো পড়েছে মানে সি থেকে এম অবধি আমরা একটা লাইন টানলাম যেটা বক্রতা ব্যাসার্ধের সমান, এবং এই সি থেকে পি অবধি এটাও কিন্তু বক্রতা ব্যাসার্ধেরই সমান আর। ক্লিয়ার একদম? এবার ব্যাপারটা হলো যে এই দূরত্বটাকে আমরা বলবো কি? ফোকাস দূরত্ব। দর্পণের মেরু থেকে ফোকাস পয়েন্ট অবধি দূরত্বটাকেই বলবো আমরা ফোকাস দূরত্ব, অর্থাৎ এফ, স্মল এফ। এবার এই এফ এর সঙ্গে আর এর কি রিলেশন ভালো করে দেখে নে। এই সি আর এম, এবং এটাকে সাপোজ আমি নাম দিলাম এ। তো এ এম সি এই কোণটা কত না আই, কারণ এটা আপতন কোণ এবং প্রতিফলন কোণও তো এর সমান। তাহলে CMF এই কোণটাও তাহলে কত? প্রতিফলন কোণ, অর্থাৎ আই এরই সমান। ঠিক আছে? আমি যদি এটাকে থিটা বলি তাহলে এটাকেও থিটা বলা উচিত। ভালো কথা স্যার। আচ্ছা স্যার, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে কি আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটাও থিটা? হ্যাঁ স্যার, নিশ্চয়ই বলতে পারেন, কারণ একান্তর কোণ এরা তো একান্তর কোণ। এই দেখ, আবার দেখ একটা জেড এর মতো চেহারা আছে না? যেখানেই তুই দেখবি জেড এর মতো এরকম চেহারা আছে। এই দেখ, জেড এর এইখানে যা কোণ এইখানেও তাই কোণ, তাই না? একান্তর কোণের আইডিয়া খুব সিম্পল, এইখানে যা কোণ এখানেও তাই কোণ, তাহলে এইখানেও থিটা হলো। তাহলে স্যার আমরা দেখতে পাচ্ছি এই যে আমার কাছে ট্রায়াঙ্গেলটা রয়েছে বা ত্রিভুজটা রয়েছে CMF, এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান। তার মানে আমি এখানে ইজিলি বলতে পারবো যে স্যার
এই সি থেকে এফ অবধি দূরত্ব এটা যদি এক্স হয়, সি থেকে এফ অবধি দূরত্ব এটা যদি এক্স হয়, তার মানে এই দূরত্বটাও এক্স, এই দূরত্বটাও এক্স, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে কোণ দুটো মিলে গেছে, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা স্যার, এবার যদি দর্পণের উন্মেষ খুব ছোট হয়, ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটা জিনিস লিখে দিই তাহলে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাই এম এফ ইকুয়ালস টু সি এফ, এম এফ ইকুয়ালস টু সি এফ। আবার যদি দর্পণের উন্মেষ খুব ছোট হয়, যদি দর্পণের উন্মেষ খুব ছোট হয়, উন্মেষ কাকে বলে আমরা অলরেডি বুঝে গেছি, অ্যাপারচার বা উন্মেষ। দর্পণের উন্মেষ যদি ছোট হয় বা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ আমরা নিই, তবে এই এম পয়েন্টটা পি পয়েন্টের খুব কাছে হবে। মানে সোজা কথা, দর্পণের উন্মেষ ছোট মানে এই গোলটাকে তুই ছোট বানা, তার মানে তোকে দর্পণটাকেও বেসিক্যালি ছোট বানাতে হবে। এই দেখ ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল, দর্পণটাকে তুই যেই ছোট বানালি, এই দেখ উন্মেষটাও তো ছোট হয়ে গেল, তাই না, উন্মেষটাও ছোট হয়ে গেল। তাহলে অটোমেটিক্যালি উন্মেষ ছোট করার জন্য এই পয়েন্টটাকে আমাকে পি এর কাছে আনতে হবে। এই পয়েন্টটা পি এর যত কাছে আসবে, ধর এখানটা চলে এলো, তাহলে আমি বলতেই পারি এখান থেকে এই অবধি যা দূরত্ব, এখান থেকে এই অবধি যা দূরত্ব, এখান থেকে এই অবধি একই দূরত্ব। অর্থাৎ এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স, এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স। ব্যাস ডান, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তাহলে আলটিমেটলি আমরা এখানে কমেন্ট করব কি, যে এম এফ ইজ নিয়ারলি ইকুয়ালস টু এফ পি বা পি এফ, তাই তো। তাহলে এম এফ আবার সিএফ এর সমান ছিল, তাহলে সিএফও পিএফ এর সমান হবে, সিএফও পিএফ এর সমান হবে। আচ্ছা স্যার, ভালো কথা, সিএফটাও পিএফ এর সমান। আবার সি থেকে পি এই টোটাল দূরত্বটা, সি থেকে পি এই টোটাল দূরত্বটা আমি দুটো ভাগে লিখতে পারি, সি থেকে এফ প্লাস পি থেকে এফ লিখতে পারি, এবং এই দুটোর ভ্যালু সমান, অর্থাৎ আমি এটাকে 2 ইন্টু পিএফ লিখতে পারি, তাই না। সিএফ এর জায়গাতেও পিএফ লিখলাম, তাহলে দুটো পিএফ চলে এলো, তাহলে 2 পিএফ লিখতে পারি। তাহলে সুতরাং পিএফ ইকুয়ালস টু সিপি বাই 2। এখন সিপি কোনটা, সি থেকে পি অব্দি দূরত্ব হচ্ছে আর, আর বাই 2 মানে 2, আর পিএফটাকেই তো আমরা কি বলেছি, ফোকাস দৈর্ঘ্য এফ, তাহলে এফ সমান আর বাই 2। খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন, বারবার পরীক্ষা এসছে, খুব ভালো করে প্রিপেয়ার করে যাবি। আমরা নেক্সট জিনিসে চলে যাই। আমরা অলরেডি বললাম অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে লাইটটা অ্যাকচুয়ালি ফোকাস দিয়ে পাস করছে, প্রতিফলিত লাইট, প্রতিফলিত রশ্মিটা, আর উত্তল দর্পণের ক্ষেত্রে এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে। এখানে যদি চোখ রাখি আমার মনে হবে এই পয়েন্টটা থেকে আলো মানে অপসৃত হচ্ছে, আসছে বলে মনে হচ্ছে, তাহলে এই ফোকাসটা হচ্ছে আমার কাছে উত্তল দর্পণের ফোকাস। ঠিক আছে, উত্তল দর্পণের ফোকাস অসৎ হয়, আর কি বলে অবতল দর্পণের ফোকাস সৎ হয়। আচ্ছা, শুধু ফোকাসের এটাই ডেফিনেশন নয়, ফোকাসের ডেফিনেশন আরো একটা আছে, কি, যদি ফোকাস হচ্ছে এমন একটা পয়েন্ট যেখান থেকে আলোক রশ্মি যদি পাস করে দর্পণে এসে পড়ে, অবতল দর্পণে, তাহলে আফটার রিফ্লেকশন, প্রতিফলনের পর আলোক রশ্মিটা হয়ে যায়, প্রতিফলিত রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। মানে কি দাঁড়ালো ব্যাপারটা, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যে রশ্মি যায় সেটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। মানে এ হলে বি হবে, বি হলে এ হবে, এরকম একটা ব্যাপার, তাই না। যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যাবে প্রতিফলনের পর, আর ফোকাস দিয়ে যে রশ্মি যাচ্ছে সেটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। সিমিলারলি আমরা উত্তলের ক্ষেত্রেও একই জিনিস বলতে পারি, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি মনে হচ্ছে ফোকাস দিয়ে বেরিয়ে আসছে, আর যদি এরকম কিছু হয় মনে হচ্ছে যে রশ্মিটা, ধর আমি যদি এইখানে চোখ রাখি, আমার কি মনে হবে, যে আলোক রশ্মি এই দিকে আসছে। ঠিক আছে, তো এমন ফোকাস হচ্ছে এমন একটা পয়েন্ট যেই দিকে আলোক রশ্মি আসলে, যেই দিকে আলোক রশ্মি আসলে প্রতিফলনের পর ও প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, সেটাই হচ্ছে উত্তল দর্পণের ফোকাস। তাহলে ফোকাস নিয়ে আমাদের সমস্যা নেই, ফোকাস আমরা বুঝি। আচ্ছা, যদি বলা হয় যে আচ্ছা এই জিনিসটা তো আমরা অলরেডি পড়েছি, কাজে অসুবিধার কিছু নেই। মেনলি যেটা বলা সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমি বিভিন্ন আলোক রশ্মি নিই,
বিভিন্ন এরকম আলোক রশ্মি তারা একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে এগোচ্ছে, অর্থাৎ এই ধরনের মিররকে আমরা কনভার্জিং মিরর বা অভিসারী দর্পণ বলতে পারি। ঠিক আছে, কারণ প্রতিফলিত রশ্মিগুলোকেও একটা নির্দিষ্ট বিন্দুর দিকে নিয়ে আসছে। নির্দিষ্ট বিন্দুর দিকে নিয়ে যাওয়া মানে অভিসারী ক্রিয়া ঘটাচ্ছে। আর এখানে কি উত্তল দর্পণের ক্ষেত্রে আলো এইভাবে বেরিয়ে গেল, দেখ এই আলোটা এইভাবে বেরিয়ে গেল, এইখানে যখন আলো পড়ছে সেটা এইভাবে বেরিয়ে চলে আসছে। তার মানে প্রতিফলিত রশ্মিগুলো দেখ একে অন্যের থেকে দূরে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ অপসারী ক্রিয়া ঘটাচ্ছে, অপসারী ক্রিয়া ঘটাচ্ছে। আচ্ছা, প্যারাক্সিয়াল রে যাকে বাংলায় বলে উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কি? যদি কোনো আলোক রশ্মি খুব কম আপতন কোণে আপতিত হয় তাহলে সেই রশ্মিকে বলে উপাক্ষীয় রশ্মি। বোঝা গেল? উপাক্ষীয় রশ্মি দুভাবে আমরা পেতে পারি, নট নেসেসারি যে প্রধান অক্ষের সমান্তরালই হতে হবে, বইতে লেখা থাকে অনেক সময়, বাট সেটার একটা এক্সেপশনও আছে। এক্সেপশন মানে অ্যাকচুয়ালি জেনারেলি ব্যাপারটা হচ্ছে এরকম যে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল সে অটোমেটিক্যালি প্রধান অক্ষের খুব কাছ দিয়ে যাচ্ছে, সমান্তরাল খুব কাছ দিয়ে যাচ্ছে, সে অটোমেটিক্যালি খুব কম কোণে আপতিত হবে। এবং উপাক্ষীয় রশ্মির মূল ডেফিনেশনটাই ওটা, যে আলোক রশ্মি খুব কম আপতন কোণে আপতিত হয় তাকেই আমরা বলি হচ্ছে উপাক্ষীয় রশ্মি। এবং এই কেসটাতেও দেখ এখানে কিন্তু প্রধান অক্ষের খুব কাছে যে আপতিত হয়েছে তা নয়, বা প্রধান অক্ষের খুব সমান্তরাল গিয়ে আপতিত হয়েছে তা নয়, কিন্তু এক্ষেত্রেও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ যেহেতু খুব ছোট, এটাকেও আমরা উপাক্ষীয় রশ্মি বলতে পারি। বোঝা গেল? চলো, আর প্রান্তিক রশ্মি কাকে বলে? ধর এইভাবে আলোক রশ্মি এলো, তো অনেকটা দূরে আপতিত হলো, তাহলে এখান থেকে এই যে বক্রতা ব্যাসার্ধটাই অভিলম্ব, বক্রতা ব্যাসার্ধটাই আমাদের কাছে অভিলম্ব, এই যে, তাহলে প্রতিফলিত রশ্মি এইভাবে এলো, তাহলে এখানে আপতন কোণটা কিন্তু অনেকটা বড়, সেক্ষেত্রে এই রশ্মিটাকে আর উপাক্ষীয় রশ্মি বলা যাবে না, এটাকে আমাদের বলতে হবে প্রান্তিক রশ্মি। চলো নেক্সট আমরা এগিয়ে যাই। মিররে বা অবতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়, এগুলো আমরা সবাই কম বেশি প্র্যাকটিস করেছি নিশ্চয়ই এতদিনে। তো কিভাবে হয় আমরা জাস্ট একবার একটুখানি ব্রাশ আপ করে নিই। যে অসীম দূরত্ব থেকে যদি আলোক রশ্মি আসে তারা সবাই ফোকাসে মিট করে, এটা আমরা অলরেডি পড়লাম। কিন্তু যদি অসীম দূরত্ব থেকে এমন কিছু আলোক রশ্মি আসে যারা নিজেদের সঙ্গে সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সাথে নয়, তারা মুখ্য ফোকাসে মিট না করে তারা গৌণ ফোকাসে মিলিত হয়, এই পয়েন্টটাকে বলবো তাহলে গৌণ ফোকাস। তাহলে দেখ অসীম দূর থেকে আগত আলোক রশ্মি এরা নিজেরা সমান্তরাল কিন্তু এরা প্রধান অক্ষের সমান্তরাল নয়, তারা যে বিন্দুতে মিট করে বা মিলিত হয় তাকে আমরা বলি গৌণ ফোকাস। এখানে খুব ছোট্ট একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে আমরা বলবো যদি বস্তু পজিশন অফ অবজেক্ট মানে বস্তু যদি ইনফিনিটি বা অসীম দূরত্বে থাকে তাহলে ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে। ঠিক আছে, ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে। ঠিক আছে, ইমেজের নেচার বা প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? সদ এবং অবশীর্ষ, দেখতেই পাচ্ছি সদ এবং অবশীর্ষ। ঠিক আছে, এবং হাইলি ডিমিনিশড মানে অবজেক্টের সাইজের তুলনায়, বস্তুর সাইজের তুলনায় প্রতিবিম্বের সাইজ খুব ছোট হবে। নেক্সট কেস কি? যদি আমরা বস্তুকে দর্পণের বক্রতা কেন্দ্রের ঠিক পেছন দিকটায় রাখি, বক্রতা কেন্দ্র থেকে আরো বেশি দূরত্বে রাখছি, ঠিক আছে, তার মানে এখান থেকে এইভাবে একটা আলোক রশ্মি বেরোলো, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, তাহলে ফোকাস দিয়ে পাস করলো। আরেকটা আলোক রশ্মি আমরা নিলাম দর্পণের কেন্দ্রে, এইভাবে বেরিয়ে গেল এবং দুটো আলোক রশ্মি মিলে এইভাবে এখানে আমার একটা প্রতিবিম্ব তৈরি হলো। কোথায় পাওয়া গেল? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে। এক্ষেত্রেও প্রতিবিম্বটা সদ উল্টে আছে মানে অবশীর্ষ এবং বস্তুর তুলনায় আকারে দেখতে পাচ্ছি ছোট। ঠিক আছে, নেক্সট কেস কি? যদি আমি বস্তুকে বক্রতা কেন্দ্রেই রাখি তাহলে এখান থেকে এইভাবে একটা প্রধান অক্ষের সমান্তরাল আলো সেটা প্রতিফলিত হলো, ফোকাস দিয়ে বেরোলো। আবার যদি আমি দর্পণের কেন্দ্রে একটা আলোকে হিট করাই তাহলে সেটা এইভাবে চলে এলো প্রতিফলিত হয়ে। এই দুটোকে নিয়ে আমরা যখন প্রতিবিম্ব আঁকলাম দেখতে পেলাম দারুণ মজার ব্যাপার যে প্রতিবিম্ব সেখানেই তৈরি হয়েছে যেখানে বস্তু ছিল, অর্থাৎ বক্রতা কেন্দ্রে। তাহলে তোকে জিজ্ঞেস করতেই পারে যে কোন অবস্থানে বস্তুকে রাখলে অবতল দর্পণের সামনে, কোন অবস্থানে বস্তুকে রাখলে বস্তু এবং প্রতিবিম্ব একই অবস্থানে থাকে, তাহলে তোর উত্তর হবে কি? অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে যদি আমি বস্তুকে রাখি তাহলে বস্তু আর প্রতিবিম্ব একই জায়গায় তৈরি হবে, একই জায়গায় থাকবে। ঠিক আছে, এক্ষেত্রে সাইজটাও সমান হবে, অর্থাৎ বস্তু যতটা বড় প্রতিবিম্ব ঠিক ততটা বড়। ক্লিয়ার একদম?
বেশ, এক্ষেত্রেও কিন্তু সদ এবং অবশিষ্ট প্রতিবিম্বই তৈরি হচ্ছে, যা দেখতে পাচ্ছি আমরা। এবার যদি আমি বস্তুকে আরো সামনে এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ বক্রতা কেন্দ্র এবং ফোকাস এই দুটোর মাঝে কোথাও একটা রাখলাম, তাহলে দেখতে পাবো এই যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে পাস করলো, আবার এই যে কেন্দ্রে আসা আলোক রশ্মি এইভাবে ফিরে গেল প্রতিফলিত হয়ে, তাহলে এই দুটো আলটিমেটলি মিট করলো সি এর পেছন দিকে। অর্থাৎ যদি আমি বস্তুকে সি আর এফ এই দুটোর মাঝে রাখি, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে সি এর পেছন দিকে, যেটা সাইজে বড় তৈরি হয়েছে। খেয়াল করে দেখ, সাইজে বড় তৈরি হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে প্রতিবিম্ব বিবর্ধিত হয়েছে, আকারে বড় তৈরি হয়েছে। এখনো কিন্তু সদ এবং অবশিষ্টই আছে, এবং অবস্থান কোথায়? বক্রতা কেন্দ্রের পেছনে। আর একটা জিনিস কি, যদি আমি বস্তুকে এবার ঠিক ফোকাসে রাখি বা ফোকাসের একটু আজুবাজু রাখি, তাহলে কি হবে? একটু আশেপাশে বা ফোকাসে এক্স্যাক্টলি রাখি, ঠিক আছে, তাহলে কি হবে? আলোক রশ্মি এইভাবে বেরিয়ে চলে আসবে, দুটো আলোক রশ্মি, প্রতিফলিত রশ্মি, এবং এরা কোথাও মিট করবে না। বাস্তবে এরা কোথাও মিট করবেই না। তাহলে স্যার প্রতিবিম্বটা হবে কোথায়? আমরা বলতে পারি যে মিট করবে না মানে এরা অসীম দূরত্বে গিয়ে মিট করবে। তুই তো ভেরিফাই করতে যাচ্ছিস না, তুই যদি বলিস স্যার মিট করবে কিনা দেখে আসে, আমি বলবো যা অসীম দূরত্বে গিয়ে খুঁজে আন। তুই চাঁদে চলে গেলি, সূর্যের কাছে চলে গেলি, গিয়ে বললি স্যার আমি তো বহুদূর চলে এসেছি, তাও তো দেখতে পাচ্ছি না। আমি বললাম অসীমের কি কোনো শেষ আছে রে ভাই? তুই আরো দূরে চলে যা, তাহলে তোর কাছেও কোনো প্রমাণ নেই, আমার কাছেও কোনো প্রমাণ নেই। তার আলটিমেটলি আমরা বলতে পারি যে জিনিস হচ্ছে না সেই জিনিসটা আলটিমেটলি অসীমে গিয়ে হবে। এতে আমি সেফ সাইড খেলে দিলাম। তাহলে আলটিমেটলি অসীম দূরত্বে গিয়ে আমরা বলতে পারি প্রতিবিম্ব তৈরি হবে। আরেকটা লাস্ট কেস যেটা আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কেস। ফোকাস এবং মেরু এই দুটো বিন্দুর মাঝখানে যদি কোথাও একটা আমরা বস্তুকে রাখি, তাহলে এইভাবে আবার আলো গেল, এইভাবে ফোকাস দিয়ে পাস করলো, আরেকটা এইভাবে কেন্দ্র থেকে প্রতিফলিত হলো। এবার এই দুটো আলোক রশ্মি দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে অপসারী আলোক রশ্মি। এই যে দুটো প্রতিফলিত রশ্মি, এইগুলো সম্পূর্ণভাবে অপসারী, মানে একে অন্যের থেকে দূরে যাচ্ছে। এরা কখনোই মিট করবে না। এটা যেরকম আমরা সমান্তরাল বলে বলেছিলাম যে হ্যাঁ মিট করবে ইনফিনিটিতে, এটা তো কোনো চান্সই নেই। তাহলে আমার যদি এখানে চোখ রাখি, আমি যদি এখানে চোখ রাখি, আমার কি মনে হবে বলতো? আমার মনে হবে যে আলোক রশ্মি এই লাইন বরাবর আসছে, অর্থাৎ এই বিন্দু থেকে আসছে, এই বিন্দু থেকে এইভাবে আলোক রশ্মি আসছে বলে আমার মনে হবে, আমি যদি এখানে চোখ রাখি। তার মানে আমার চোখে এইখানে কোথাও একটা কিছু জিনিস আছে, এই কিছু জিনিসটাই হচ্ছে অসৎ বিম্ব। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে একমাত্র অসৎ বিম্ব কোথায়, কোন কেসটায় পেলাম? যখন আমরা বস্তুকে দর্পণের মেরু এবং ফোকাসের মাঝে কোথাও একটা রাখলাম, আমরা পেলাম বিবর্ধিত অসৎ বিম্ব, যেটা দর্পণের পেছনে তৈরি হলো। ক্লিয়ার? নেক্সট আমাদের একটা নিউমেরিক্যাল রয়েছে, নিউমেরিক্যাল কোশ্চেনটা আমরা হিট করি। কি বলছে? অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, দর্পণের সামনে কত দূরত্বে বস্তু রাখলে সমান আকৃতিযুক্ত প্রতিবিম্ব তৈরি হবে? খুব সহজ, সমান আকৃতিযুক্ত প্রতিবিম্ব কোথায় তৈরি হবে বা কখন তৈরি হয়? যদি বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখা হয়, তাই না? তাহলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই তৈরি হবে এবং সমান সাইজের তৈরি হবে, সমান সাইজের তৈরি হবে। এক্ষেত্রে তাহলে বক্রতা কেন্দ্রটা কত দূরে? এফ যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে বক্রতা ব্যাসার্ধ আমরা জানি 2f, অর্থাৎ 40 সেন্টিমিটার। তাহলে দর্পণ থেকে 40 সেন্টিমিটার দূরে বস্তুকে রাখতে হবে। দর্পণ থেকে 40 সেন্টিমিটার দূরে বস্তুকে রাখলে ওই পজিশনেই একটা সমান আকৃতির প্রতিবিম্ব তৈরি হবে। চলো, দর্পণের বিভিন্ন ব্যবহার কি? দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করে? দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করে। ঠিক আছে? গাড়ির রেয়ার ভিউ মিরর, গাড়ির এই যে সাইডের যে আয়নাগুলো থাকে, যেগুলো দিয়ে আমরা পেছনের গাড়ি কতটা বেগে আসছে এইগুলো দেখতে পাই, তো সেইখানে আমরা উত্তল দর্পণ ইউজ করি, কারণ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সব থেকে বেশি, দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি, এবং সেই জন্য উত্তল দর্পণ ব্যবহার করলে আমরা পেছনের অনেকটা অংশ একবারে দেখতে পাই। ঠিক আছে? তুই ধর তোর বাড়িতে দেওয়ালে যে আয়না লাগানো আছে, সেখানে হয়তো তুই তোর
বডির পুরোটা দেখতে পাস না। তুই আয়নার সামনে দাঁড়ালি, তোর শরীরের পুরো অংশটা তুই দেখতে পাস না, কিন্তু তুই একটা চামচ নিলি, চামচের এই যে উল্টো দিকটা, এই উল্টো দিকটা সামনে এরকম ভাবে সেলফি তোলার মতো তুলবি। পাউট চাইলে তুই করতে পারিস, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, বাট সেলফি তোলার মতো এইভাবে যদি ধরিস, তুই দেখতে পাবি তোর পেছনের পুরো ঘর, তোর বডি সব তুই দেখতে পাচ্ছিস। তুই প্রপারলি একটা ডিস্টেন্স করে ধরিস, তুই দেখবি সব দেখতে পাচ্ছিস, তোর ঘরের অনেকটা জায়গা তোর ওই ছোট্ট চামচটার মধ্যে চলে এসছে, এবং সেগুলো সমশীর্ষ। ঠিক আছে, তাই জন্য এবার ধর অবতল দর্পণ আমি ব্যবহার করলাম, যদি উল্টো প্রতিবিম্ব তৈরি হলো তাহলে তো খুব সমস্যা। আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাতে চালাতে পাশ দিয়ে দেখলাম আয়নায়, হ্যাঁ পেছনে গাড়ি তো উল্টো হয়ে আসছে, আমার তো বুঝতে কষ্ট হবে। তাই জন্য কি করা হলো, উত্তল দর্পণ ইউজ করা হলো। তাতে দৃষ্টিক্ষেত্র বেশি, আমি অনেকটা জায়গা জুড়েও দেখতে পারবো পেছনের দিকটা। তার সাথে সাথে আমি বস্তুগুলোকে, পেছনে যে সমস্ত বস্তু আছে তার সমশীর্ষ প্রতিবিম্ব দেখতে পাবো। উত্তল দর্পণ কি করে, সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করে, সমশীর্ষ এবং অসৎ। গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ইউজ করা হয়, অবতল এবং অধিবৃত্তাকার দর্পণ ব্যবহার করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখিস। গাড়ির হেডলাইটে অধিবৃত্তাকার এবং অবতল দর্পণ ইউজ করা হয়। চল নেক্সট আমরা এগোই, প্রতিসরণ। ঠিক আছে, আমরা প্রতিফলন পড়লাম, নেক্সট হচ্ছে কি প্রতিসরণ। প্রতিসরণের মধ্যে কি প্রথমেই যেটাকে নিয়ে পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে প্রতিসরাঙ্ক। কোনো একটা মাধ্যমের মধ্যে আলো বেশি বেগে চলবে না কম বেগে চলবে, এটা নির্ভর করে আলোকীয় ঘনত্বের ওপর। ঠিক আছে, আলোকীয় ঘনত্বের ওপর। যেরকম ভিড় ভাড়ওয়ালা রাস্তায় তুই গাড়ি নিয়ে বেশি স্পিডে এগোতে পারবি না, কিন্তু ফাঁকা রাস্তা হাইওয়েতে তুই অনেক বেশি স্পিড নিয়ে এগোতে পারিস। সেরকম ভাবে আলোর কাছে যদি মনে হয় এই মাধ্যমের ঘনত্ব বেশি, অর্থাৎ মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি, তাহলে ও সেই মাধ্যমে কম বেগে এগোয়। আর যদি ফাঁকা মাধ্যম হয়, যেরকম ধর শূন্য মাধ্যম, সেখানে আলো কিন্তু সব থেকে বেশি বেগে এগোয়, অর্থাৎ যে ভেলোসিটিটা হয় 3×10⁸ মিটার পার সেকেন্ড। তো এত হাই ভেলোসিটিতে এগোতে পারে আলো, কিন্তু যখনই আলো ফিল করে যে মাধ্যমের ঘনত্ব বেড়ে গেছে, তখন আলো নিজের স্পিড কমিয়ে দেয়। তো এই যে মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেড়ে গেলে আলোর যে বেগ কমে যায়, এই আলোকীয় ঘনত্বকে রিপ্রেজেন্ট করার জন্য বা প্রকাশ করার জন্য আমরা একটা সংখ্যা ইউজ করি, যাকে আমরা বলি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। এই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কার কার উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতি এবং আপতিত আলোর বর্ণ বা কম্পাঙ্কের উপর নির্ভর করে। ঠিক আছে, তো আপতিত আলোর বর্ণের ওপর নির্ভর করে বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তো পরম প্রতিসরাঙ্ক কিভাবে ডিফাইন্ড বা সংজ্ঞা কি, C/V, অর্থাৎ আলোর শূন্য মাধ্যমে আলোর বেগ, সেটা কোন নির্দিষ্ট মাধ্যমের আলোর বেগের যত গুণ, এই সংখ্যাটাকে বলে পার্টিকুলার ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এটাকেই বলে পরম প্রতিসরাঙ্ক। এবার খেয়াল কর একটা জিনিস, সি এর ভ্যালু বা শূন্য মাধ্যমে আলোর বেগ অন্য যে কোনো মাধ্যমের আলোর বেগের তুলনায় বেশি, অর্থাৎ সবসময় সি কি হবে, অন্য যে কোনো মাধ্যমের আলোর বেগের থেকে বেশি হবে। তার মানে মিউ এর ভ্যালু সবসময় একের থেকে বড় হবে, বা সমানও হতে পারে যদি সেটা শূন্য মাধ্যম হয়। শূন্য মাধ্যম হলে তবে সমান হতে পারে, বা বায়ুর ক্ষেত্রে আমরা এটাকে নিয়ারলি 1 ধরতে পারি, কারণ শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যমে আলোর বেগ মোটামুটি একই। ঠিক আছে, বাট অন্য কোনো মাধ্যমে গেলে আলোর বেগ কমে যায়। কিভাবে কমে দেখ, যদি কাঁচ নিই আমরা, ফর গ্লাস, কাঁচের ক্ষেত্রে মিউ বা রিফ্রাক্টিভ ইন্ডেক্স বা পরম প্রতিসরাঙ্কের মান হয় 3/2, অর্থাৎ 1.2। তার মানে আমি বলতে পারি কাঁচের মধ্যে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ যা, তার 3/2 ভাগ, সেটা ডিভাইডেড বাই 3/2। ঠিক আছে, অর্থাৎ 3×10⁸ ডিভাইডেড বাই 3/2। তাহলে 3 কেটে গেল, 2 ওপরে উঠলো, 2×10⁸। দেখ, এই কনসেপ্টটা ইউজ করে আমরা কিন্তু যে কোনো মাধ্যমের যদি পরম প্রতিসরাঙ্ক জেনে গিয়ে থাকি, তাহলে ইজিলি সেই মাধ্যমে আলোর বেগ বের করে ফেলতে পারবো। যেরকম ধর জলের ক্ষেত্রে পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3। তাহলে জলের মধ্যে আলোর বেগ সি বাই জলের পরম প্রতিসরাঙ্ক অর্থাৎ 4/3। তাহলে সি এর জায়গায় আবার লিখলাম 3×10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 4/3। 3 ওপরে চলে গেল, তাহলে 9/4
10⁸ মিটার পার সেকেন্ড। চাইলে এটাকে তুই সিম্পলিফাই করতে পারিস বা এইভাবে রাখতে পারিস, অসুবিধা নেই। মোদ্দা কথা ধারণাটা ক্লিয়ার থাকা জরুরি। যে কোনো মাধ্যমে আলোর বেগ আমরা পরম প্রতিসরাঙ্ক থেকে বার করতে পারি, এর উপর কিন্তু প্রশ্ন আসে। আরেকটা টার্ম হচ্ছে গিয়ে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক এটা কি বস্তু? এটা হচ্ছে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক অন্য মাধ্যমের সাপেক্ষে কত, সেটাকে আমরা বলি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। চল আপেক্ষিক প্রতিসরাঙ্ক একটা স্লাইডই আছে আমাদের হয়তো, ঠিক আছে আমরা আপাতত এটা করে নিই, তারপর আমরা আপেক্ষিকটায় আসছি। বায়ুতে ও কাঁচে আলোর গতিবেগ যথাক্রমে এত, কাঁচের প্রতিসরাঙ্ক দেখ। আমি বলছিলাম এরকম প্রশ্ন আসে আমাদের। তাহলে বলেছে বায়ুতে আলোর বেগ অর্থাৎ সি 3×10⁸ মিটার পার সেকেন্ড, কাঁচের মধ্যে আলোর বেগ 2×10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বলছে প্রতিসরাঙ্ক কত হবে? তো আমরা অলরেডি পড়লাম কি v = c/μ। তাহলে মিউ জি মানে গ্লাস, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে মিউ এখান থেকে কত হয়ে যাবে? মিউ এখান থেকে হয়ে যাচ্ছে c/v। তাহলে সি হচ্ছে 3×10⁸ ডিভাইডেড বাই 2×10⁸। তাহলে এটা হয়ে গেল 3/2। ডান, একদম সুন্দরভাবে। 2 মিলিমিটার বেধের একটি কাচের ফলক অতিক্রম করতে আলোর কত সময় লাগবে? তো আমাদের কাছে একটা কাচের ফলক আছে, ঠিক আছে, কাচের ফলক আছে আমাদের কাছে একটা, যার বেধ হচ্ছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার হচ্ছে বেধ, ঠিক আছে। এই 2 মিলিমিটার বেধের কাচের ফলকটা যদি আলো ক্রস করতে চায় তাহলে আলোর কত সময় লাগবে? অ্যাকচুয়ালি আলো যখন কাচের মধ্যে দিয়ে যাচ্ছে তখন ওর বেগ পাল্টে কত হয়ে যাচ্ছে? স্যার অলরেডি আমরা ক্যালকুলেট করেছি, আলো যখন কাচের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কিন্তু আরো 3×10⁸ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে না, ও তখন ভি বেগে যাচ্ছে। স্যার v অলরেডি আমরা জানি c/μ। তাহলে c হচ্ছে 3×10⁸ ডিভাইডেড বাই মিউ হচ্ছে 3/2। এটা মনেও রাখবি, তোকে কোশ্চেনে দিয়েও দেবে, অসুবিধার কিছু নেই। তাহলে এখান থেকে চলে আসছে 3 কেটে গেল, 2×10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কাঁচ মাধ্যমে আলোর বেগ হচ্ছে 2×10⁸ মিটার পার সেকেন্ড। এবার যদি আমি বলি তাহলে এই বেগে এই দূরত্বটা ক্রস করতে কত সময় লাগে? আমরা জানি বেগ ইকুয়াল টু কি সরণ বাই সময়। তাহলে সরণ কতটা হচ্ছে? v equals to x/t। তাহলে t equals to কি হবে? x/v। স্যার x হচ্ছে 2 মিলিমিটার, এটাকে মিটারে কনভার্ট করলে 10⁻³ চলে আসবে। আর v equals to আমরা লিখছি 2×10⁸। তাহলে এখানে 2 কেটে গেল, 10⁸ ওপরে উঠলো, সো ইট উইল বি 10⁻11 সেকেন্ড। দেখ কত কম সময়ে কাঁচের ফলকটা আলো ক্রস করে চলে যাবে, ঠিক আছে। তাও কিন্তু এটা বেশি, কারণ আলো শূন্য মাধ্যমে এর থেকেও বেশি বেগে এগোয়। কাঁচের মধ্যে গেছে বলে ও একটু স্লো হয়ে গেছে, বাট এর থেকেও বেশি বেগে তো এগোতেই পারে। চল, কোনো মাধ্যমে আলোর বেগ এত হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত হলে ওই মাধ্যমে কত হবে তা নির্ণয় করো। আচ্ছা, তো এই প্রথম কোশ্চেনটা অলরেডি আমাদের করা হয়ে গেছে। দেখ আলোর বেগ কোনো মাধ্যমে এটা যদি হয় তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, এটা দেখে চিনতে পারছি এটা কাঁচই হবে। তাও আমরা একবার করে নিই। মাধ্যমে আলোর বেগ v equals to দেওয়া আছে 2×10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বলছে মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু c/v। তাহলে 3×10⁸ c এর ভ্যালু আর v এর ভ্যালু হচ্ছে 2×10⁸, সো ইট ইজ 3/2। তার মানে মাধ্যমটা কি? কাঁচ মাধ্যম। মাধ্যমটা হচ্ছে কাঁচ মাধ্যম। এবার বলছে বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি এত হয় তাহলে ওই মাধ্যমে কত হবে? আচ্ছা, বি মিউ এর হিসেব আমরা এইভাবে করতে পারি যে এটা হতো c/v। এবার সি এর জায়গায় কি লিখতে পারি? দেখ যে কোনো তরঙ্গের বেগ আমরা নর্মালি কি দিয়ে লিখি? ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ, মানে কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য, এইটা দিয়ে আমরা বেগকে লিখি। তাহলে কম্পাঙ্ক লিখলাম f আর তরঙ্গ দৈর্ঘ্য লিখলাম ল্যামডা, ঠিক আছে। এবার ল্যামডা নট, ক্লিয়ার একদম। আচ্ছা স্যার ভি মানে অন্য মাধ্যমে বেগ, সেখানে পাল্টাবে কে? স্যার যখন আলো বা যে কোনো তরঙ্গ একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায় তখন তার কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, সেটা পাল্টায় না। তার মানে এখানে এফ থাকবে একই, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা পাল্টে হয়ে যাবে ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য পাল্টে হয়ে যাবে ল্যামডা। তাহলে মিউ ইকুয়ালস টু আমরা লিখতেই পারি ল্যামডা নট বাই ল্যামডা,
or lambda equals to মানে ওই মাধ্যমে, শূন্য মাধ্যম ছাড়া আর যে মাধ্যম আছে সেই মাধ্যমে তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়ালস টু ল্যামডা নট, শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই মিউ। ব্যাস হয়ে গেল। এবার খালি বসিয়ে দে, তাহলে ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা নট মানে হচ্ছে আমার 6000 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে যদি অ্যাংস্ট্রমে রাখতে চাস তাহলে এটাও অ্যাংস্ট্রম ইউনিটেই বেরোবে, আর মিউ এর ভ্যালু অলরেডি আমরা ক্যালকুলেট করেছি 3/2। তাহলে কত হলো এখানে, 2টা উপরে গেল, 12000 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 4000 অ্যাংস্ট্রম। 4000 অ্যাংস্ট্রম, এইটা হলো আলো তরঙ্গ দৈর্ঘ্য। কোন মাধ্যমে? এই যে কাঁচ মাধ্যমে। ক্লিয়ার একদম? ফর্মুলাগুলো প্রপারলি মাথায় রাখিস। চল, এই যে বলছিলাম আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক ব্যাপারটা কি? কোনো একটা যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা বলি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কিভাবে লেখা হয় এটাকে? ওই দেখ 1μ2, এটা মানে কি? এটা মানে হচ্ছে পরে যে নাম্বারটা লেখা থাকে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? আগে যেটা লেখা থাকে তার সাপেক্ষে। অর্থাৎ 1μ2 লেখা মানে সেকেন্ড বা দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম তার সাপেক্ষে। ঠিক আছে? আবার একইভাবে মিউ, এই দেখ পরে 1 লেখা আছে, আগে 2 লেখা আছে, তার মানে কি? এটা প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে। কিভাবে লেখা হয় এটাকে? দেখ μ2, এই যে 1μ2, ঠিক আছে? এই দেখ 2 পরে আছে, এই 2টাকে আগে লেখ μ2, আর 1 আগে আছে সেটাকে নিচে লেখ 1। তাহলে পরে যে নাম্বারটা থাকে সেটা সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক উপরে, আগে যে নাম্বারটা থাকে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক নিচে। তাহলে μ2 বাই μ1 এইটা হলো কি আমার 1μ2। এটাকে আমরা বলবো কি? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে 2μ1টা কি হবে? এই যে 1 পরে আছে, তাহলে 1 উপরে আসবে, 2 আগে আছে, 2 নিচে আসবে। তাহলে μ1 বাই μ2 এটাকে বলবো কি? দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক? তাহলে খেয়াল কর, আমি যদি এই দুটোকে গুণ করে দিই কি রেজাল্ট আসবে? আমি যদি এই দুটোকে গুণ করে দিই কি রেজাল্ট আসবে? ভালো করে খেয়াল কর, আমি এই দুটোকে কি করছি? গুণ করে দিচ্ছি। আমি যদি এই দুটোকে গুণ করে দিই 1μ2 ইন্টু 2μ1 কি হবে? স্যার 1μ2 মানে হচ্ছে μ2 বাই μ1 ইন্টু এখানে কত হবে তাহলে? μ1 বাই μ2। স্যার এটা তো পুরো কেটে গেল, কেটে গিয়ে 1 হয়ে গেল। একদমই তাই। তাহলে আমরা এটা ইজিলি লিখতে পারি যে 1μ2 ইকুয়ালস টু 1 বাই 2μ1। অর্থাৎ যদি আমাকে কেউ বলে যে কাঁচ সাপেক্ষে জলের যা প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 1 বাই জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। ডান? কি বললাম? আবার বলছি, কাঁচ সাপেক্ষে জলের যা প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 1 বাই জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। কাঁচ সাপেক্ষে জল ইকুয়ালস টু 1 বাই জল সাপেক্ষে কাঁচ। 1 বাই করলে যেরকম উল্টে যায় সেরকম ভাবেই এই নাম্বার দুটো উল্টে গেছে। ঠিক আছে? কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক তাকে কিভাবে লিখবো? স্যার কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক তাকে আমরা কিভাবে লিখবো? তাকে লিখবো হচ্ছে μw আর এদিকে জি। কাঁচ সাপেক্ষে জলের, তো যার প্রতিসরাঙ্ক তাকে পরে, যার সাপেক্ষে তাকে আগে, ইকুয়ালস টু μw বাই μg। μw এর একটা ভ্যালু আছে, মনে রাখতে পারিস খুব ভালো করে, 4/3, আর μg হচ্ছে 3/2। তাহলে দেখ এখানে 2টা উপরে গেল, সো ইট উইল বি 8/9। 8/9 ভালো করে লক্ষ্য কর, এই অনুপাতটা কিন্তু 1-এর থেকে ছোট। তাহলে তো কি বুঝলি? সত্য মিথ্যা নির্বাচনে দিতে পারে যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক 1-এর থেকে ছোট হয়। এবার তুই তো মুখস্থ করেছিস যে প্রতিসরাঙ্ক তো 1-এর থেকে বড় হয় না, পরম প্রতিসরাঙ্ক 1-এর থেকে বড় হয়, কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্ক 1-এর থেকে ছোট হতে পারে। আবার জলের সাপেক্ষে কাঁচের, তো জলের সাপেক্ষে কাঁচের যার প্রতিসরাঙ্ক সে পরে, যার সাপেক্ষে সে আগে। স্যার এটা তো আর ক্যালকুলেট করার দরকার নেই, আমরা অলরেডি জানি এটাকে উল্টে দিলেই তাই হয়ে যাবে। উল্টে দিলেই তাই হয়ে যাবে। এই দেখ, এই দেখ স্যার এটার ভ্যালু তো অলরেডি আছে আমার কাছে, 1/8/9। উল্টে দে, এটা 9/8। তো খেয়াল কর এটা গ্রেটার দ্যান 1, তার মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক 1-এর থেকে বড় হতে পারে, 1-এর থেকে ছোট হতে পারে, বাট পরম প্রতিসরাঙ্ক 1-এর থেকে ছোট হবে না।
আলোর প্রতিসরণ এবার কিরকম হবে? আলোর প্রতিসরণ বলতে আমরা কি বুঝি, যে আলোক রশ্মি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যখন অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোর কি কি পরিবর্তন হয়? অলরেডি বললাম যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের, বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের। ঠিক আছে, যখন আলোক রশ্মি কোনো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, তখন আলোক রশ্মির বেগ কমে যায় এবং তাই জন্য সে তার নিজস্ব যে ডিরেকশন, যে রাস্তায় আসছিল সেখান থেকে বেঁকে যায়। কোন দিকে বেঁকবে স্যার? যে বিন্দুতে আলোক রশ্মি পড়ছে বিভেদ তলে, এই যে এই তলটাকে আমরা কি বলি? বিভেদ তল, যে তলটা দুটো মাধ্যমকে আলাদা করে রেখেছে। তো এই বিভেদ তলের ওপর যে বিন্দুতে আলো এসে পড়ছে সেখানে আমি যদি একটা লম্ব বা অভিলম্ব টানি, তাহলে অভিলম্বের সঙ্গে এই কোণটা হচ্ছে আপতন কোণ। আর এই যে আলোক রশ্মি যে ডিরেকশনে আসছিল, যে ডিরেকশনে আসছিল সেখান থেকে অভিলম্বের দিকে বেঁকে গেল, এই ঘটনাটাকে আমরা বলবো প্রতিসরণ। এই যে আলোক রশ্মি বেঁকে যাওয়া ঘটনাটাকে, এটাকেই বলবো প্রতিসরণ। এবং আলোক রশ্মি যে বেঁকে এলো তার জন্য দেখ অভিলম্বের সঙ্গে একটা কোণ তৈরি হলো, এই রশ্মিটাকে আমরা বলবো কি? প্রতিসৃত রশ্মি। যেরকম প্রতিফলনের পর আমরা পেয়েছিলাম প্রতিফলিত রশ্মি, এটাকে বলবো কি? প্রতিসৃত রশ্মি। ঠিক আছে, প্রতিসৃত রশ্মি বা রিফ্রাক্টেড রে। তো এই প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ তৈরি করে তাকে আমরা বলছি প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ, ক্লিয়ার একদম? প্রতিসরণ কোণ। আর এইটা তো জানি আমরা আপতন কোণ, এটা কোনো সমস্যাই নেই। তো আবার প্রতিসরণের সূত্র বলছে, আচ্ছা প্রতিসরণের সূত্রতে পরে আসছি। ঠিক আছে, কোনটা কি বোঝা গেল? তাহলে অভিলম্বের দিকে সরে যায়। এক্ষেত্রে খেয়াল কর আর কোনটা আই কোণের থেকে ছোট হবে, এটাও কিন্তু জিজ্ঞেস করে। আলোক রশ্মি যখন লঘু থেকে ঘনতে আসে তখন প্রতিসরণ কোণ বড় হয় না আপতন কোণ বড় হয়? তুই বলবি অবশ্যই আপতন কোণ বড় হয়। আই ইজ গ্রেটার দ্যান আর, কারণে অভিলম্বের কাছে চলে এসছে। কাছে চলে আসা মানে কি? কোণ ছোট হয়ে যাওয়া। কাছে চলে এসছে তো অভিলম্বের সঙ্গে কম কোণ বানিয়েছে। যদি উল্টোটা হয়, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাহলে আলোর বেগ বেড়ে যাচ্ছে, তাই জন্য যে রাস্তায় যাচ্ছিল তার থেকে আবার সরবে, কিন্তু এবার কোন দিকে সরবে? আগের বার বেগ কমেছিল বলে অভিলম্বের দিকে সরেছিল, এবার বেগ বেড়ে গেছে বলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, অভিলম্ব থেকে দূরে সরে গেল। এক্ষেত্রে তাহলে কোন কোনটা বড়? স্যার এইটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। ছবি দেখেই বুঝতে পারছি এ তো অভিলম্ব থেকে দূরে সরে গেছে, তাহলে মানে অটোমেটিক্যালি বেশি কোণ এখনো থাকছে, অভিলম্বের সাথে বেশি কোণ বানিয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আই ইজ লেস দ্যান আর, আই ইজ লেস দ্যান আর। ক্লিয়ার একদম? কোনো ক্ষতি নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বেশ, চলো এই যে দুটো কেস আমরা পড়লাম এখানে, দুটো কেসে আলোক রশ্মির বিচ্যুতি কত হলো? আমি যদি বলি আলোক রশ্মি যে রাস্তায় আসছিল তার থেকে কতটা বেঁকে গেল, এই কোণটাকে আমরা বলছি বিচ্যুতি কোণ বা ডেল্টা। এই ডেল্টার ভ্যালু কিভাবে বার করা যায় দেখ ভালো করে। এই কোণটা যদি আই হয়, আমাকে ভালো করে দেখে বলবি, ভালো করে, আমি কিন্তু শুনতে পাচ্ছি, বল। এই কোণটা আই যদি হয় তাহলে কি আমি ইজিলি বলতে পারবো যে আমার এই কোণটাও আই? দেখ ভালো করে, আমি কি বলতে পারবো যে আমার এই কোণটাও আই? হ্যাঁ স্যার, এই টোটাল কোণটাও তাহলে আই, এই যে বিপ্রতীপ কোণ। তাহলে এই আই কোণটা কাকে কাকে নিয়ে তৈরি হয়েছে? স্যার ডেল্টা প্লাস আর, এই দুটো কোণকে নিয়ে তৈরি হয়েছে। এই দুটো কোণকে নিয়ে আমার তৈরি হয়েছে, এই দুটো কোণকে নিয়ে তৈরি হয়েছে আমার টোটাল আই। এই দুটো কোণকে নিয়ে তৈরি হয়েছে টোটাল আই। এই যে ডেল্টা, এই যে আর প্লাস হচ্ছে ডেল্টা, আর প্লাস ডেল্টা, এই দুটো নিয়ে আমার তৈরি হয়েছে এই কোণটা। তার মানে আমি ইজিলি বলতে পারি যে আই ইকুয়ালস টু আর প্লাস ডেল্টা, সো ডেল্টা ইকুয়ালস টু আই মাইনাস আর। এটা যেন খুব ভালো করে মনে থাকে, প্রিজমে কাজে লাগতে পারে। এটাই কি, ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাচ্ছি তখন এই কোণটা হচ্ছে আমার কাছে, এই কোণটা হচ্ছে আমার কাছে আই বা আপতন কোণ। ঠিক আছে, আর প্রতিসরণ কোণ কোনটা? প্রতিসরণ কোণ হচ্ছে এটা, প্রতিসরণ কোণ হচ্ছে এটা, এইটা হচ্ছে আমার কাছে প্রতিসরণ কোণ, এইটা হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে, এইটা হচ্ছে প্রতিসরণ কোণ। এবার এই প্রতিসরণ কোণটা কাকে কাকে নিয়ে তৈরি? স্যার প্রতিসরণ কোণটা এইটুকু পার্ট
প্লাস এইটুকু পার্ট। স্যার এইটুকু পার্টটা কার সমান? আমি যদি এটাকে একটু এই যে দাগ দিয়ে দেখাই, তুই কি ভালো করে লক্ষ্য করতে পারছিস? এই জায়গাটা, যা এই জায়গাটাকে তুই ভালো করে লক্ষ্য করতে পারছিস? এই দেখ, এই অ্যাঙ্গেলটা যাই, যে হলুদ অ্যাঙ্গেলটা যাই, লাল অ্যাঙ্গেলটাও তাই। হলুদ অ্যাঙ্গেলটা যা, লাল অ্যাঙ্গেলটাও তাই। তুই লক্ষ্য করতে পারছিস ভালো করে? ঠিক আছে, তো আর এর মধ্যেই টোটাল অ্যাঙ্গেলটা, অর্থাৎ আর এর মধ্যেই টোটাল অ্যাঙ্গেলটা, আর এর মধ্যে এইটুকু পার্ট তো হলো আই, আর এইটুকু পার্ট হচ্ছে ডেল্টা, এইটুকু পার্ট হচ্ছে ডেল্টা, এইটুকু পার্ট হচ্ছে ডেল্টা। তাহলে এখানে ডেল্টা কত হয়ে যাবে? স্যার এখানে ডেল্টা হয়ে যাবে, এখানে ডেল্টা হয়ে যাবে ডেল্টা প্লাস আই ইকুয়ালস টু আর। তাহলে ডেল্টা ইকুয়ালস টু আর মাইনাস আই, ডেল্টা ইকুয়ালস টু আর মাইনাস আই। ক্লিয়ার? একদম একদম ঝকঝক করছে চোখের সামনে, কোনো সমস্যা নেই, একদম ক্লিয়ার। চলো নেক্সট আমরা এগিয়ে যাই স্নেলের সূত্রের দিকে। ঠিক আছে, তার আগে আরো কিছু কোশ্চেন্স করে নি। বায়ু মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আপতন কোণ এত হলে প্রতিসরণের পর আলোক রশ্মির চ্যুতি কোণ কত নির্ণয় করো। আচ্ছা দাঁড়া এক মিনিট, আমি একটু দেখে নিই স্নেলের সূত্রটা। ঠিক আছে, স্নেলের সূত্রটা এখানেই আমি বলে দেবো, স্নেলের সূত্রটা এখানেই বলবো। কি বলছি? স্নেলের সূত্র বলছে, স্নেলের সূত্র বলছে এই যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের, স্নেলের সূত্র, স্নেলের সূত্র কি বলছে? আপতন কোণ, প্রতিসরণের বেসিক্যালি দুটো সূত্র, একটা হচ্ছে সেই প্রতিফলনের মতোই আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। স্নেলের সূত্র কি বলছে? আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন কার সমান হয়? স্যার এটা সমান হয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কের ওপর, দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কের ওপর। যে মাধ্যম থেকে যে মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ এখানে যদি 1 থেকে 2 নম্বরে যায় তাহলে 1 μ2, 1 থেকে 2 নম্বরে আলো যাচ্ছে তাহলে 1 μ2। আচ্ছা স্যার এটাকে যদি আমি এইভাবে লিখি তাহলে তো কোনো ক্ষতি নেই, μ2/μ1। হ্যাঁ স্যার একদম লিখতে পারি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এটাকে এইরকমও লিখতে পারি স্যার, μ1 sin i ইকুয়ালস টু μ2 sin r। দেখ তো এই সূত্রটাকে তুই স্নেলের সূত্রের সাধারণ রূপ বলতে পারিস। এই যে ফর্মটা আমরা পেলাম, স্নেলের সূত্র নর্মালি এটা হয়। এবং আমরা অলরেডি বললাম আপেক্ষিক প্রতিসরাঙ্ক কার উপর নির্ভর করে, বা পরম প্রতিসরাঙ্ক বল বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এগুলো কার উপর নির্ভর করে? মাধ্যমের প্রকৃতি, দুটো মাধ্যম যে আছে তাদের প্রকৃতি এবং যে আলো আসছে তার বর্ণের উপর নির্ভর করে। ঠিক আছে, এবার এই যে জিনিসটা আমরা লিখলাম, এখান থেকে তুই একটা সহজ জিনিস খেয়াল কর। μ1টা কার প্রতিসরাঙ্ক ছিল? স্যার প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক ছিল। এই যদি আমি এই ছবিটার কথা বলি, এই ছবিটার কথা বলি, μ1টা কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক ছিল? প্রথম মাধ্যমের। এখানে কোণ কত ছিল? আই। বেশ, μ2 কার প্রতিসরাঙ্ক ছিল? সেকেন্ড মাধ্যমের, সেখানে প্রতিসরণ কোণ আর। তার মানে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক, আমাদের তো দুটো কোণ নিয়েই কাজ, একটা আপতন একটা প্রতিসরণ। মোদ্দা কথা, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক আর সেই মাধ্যমে যে কোণটা তৈরি হচ্ছে, সেটা আপতন হোক বা প্রতিসরণ, তার যে সাইন, এটাকে গুণ করলেই তো সমান থাকছে। আমি যদি এইটার জন্য লিখি, কি লিখবো বলতো? এখানে আমার আই আছে, এখানে μ2 আছে, আমার দরকার নেই মুখস্থ করার, আমি জাস্ট লিখবো কি, এই মাধ্যমের জন্য কত লিখবো? μ2, এই মাধ্যমে যে কোণটা তৈরি হয়েছে তার সাইন, এই মাধ্যমে μ1, এই মাধ্যমে কোণ তৈরি হয়েছে আর, তাহলে সাইন আর। এই দুটোকে ইকুয়াল করে দে, শেষ। তোর আর কিচ্ছু ভাবতে হবে না, তোর আর কিচ্ছু ভাবতে হবে না। তুই কি স্নেলের সূত্র লেখা শিখে গেছিস? হ্যাঁ স্যার শিখে গেছি, হ্যাঁ স্যার শিখে গেছি। আমার আর সাইন আই বাই সাইন আর খুঁজতে হবে না যে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, এসব কিছু ভাবার দরকারই নেই। যে আই কোনটা আর কোনটা, আমার কাছে তো আই আর না দিয়ে 30 ডিগ্রি 45 ডিগ্রি এরকম দিতেই পারে। আমি তোকে ছোট্ট একটা এক্সাম্পল দেখাই। ধর তোর কাছে এরকম একটা মাধ্যম রয়েছে, কোন মাধ্যম কি তুই জানিস না, লঘু না ঘন কিচ্ছু জানিস না। তুই জানিস ধর এখানে আলো পড়েছে, তোর আপতন কোণ কিছু একটা বলে দিয়েছে 30, এটা হচ্ছে 15। ঠিক আছে, তুই একদম সহজ হিসাব লেখ না, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2।
ঠিক আছে, একদম সহজভাবে লেখ μ1 বা μ12 ছেড়ে দে, 1 2 দিলেই গোলমাল, ছেড়ে দে। এটার মিউ হচ্ছে 4/3, এটার মিউ হচ্ছে 3/2, ব্যাস হলো। ডিরেক্ট লেখ এবার 4/3 sin 30, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই মাধ্যমে যে কোণ ইকুয়ালস টু এই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, এই মাধ্যমের কোণ। তুই যা ইচ্ছা লিখে ফেল, এর থেকে ভালো তুই সহজ করে লিখতে পারবি না। তো লেখার দরকারই নেই sin a বাই sin r ইকুয়ালস টু মিউ, যে কোথা থেকে কোথায় যাচ্ছে আমায় বারবার মাথায় রাখতে হবে, দরকারই নেই। তুই কি এখানে মাথায় রাখলি যে এইখানে এইটা লঘু মাধ্যম ছিল, এটা ঘন মাধ্যম ছিল, আলো এরম আসছিল এরম আসছিল, তোকে জাস্ট কিছু ডেটা দেওয়া আছে, তুই ইজিলি স্নেলের সূত্র লিখে দিতে পারিস, গুঁড়িয়ে দিতে পারিস, কোনো কেউ আটকাবে না। ঠিক আছে, চল আমরা কোশ্চেন দেখি। বলছে কি বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে √2, আর বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সেইটা ইকুয়ালস টু পরম প্রতিসরাঙ্ক হয়। বায়ু সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটাই মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সমান হয়। এটা কেউ লিখে যায়নি ভাই, এটা কেউ লিখে যায়নি, এটা আমরা করে দেখতে পারি, করছি। মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে, মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তো দেখ বায়ু সাপেক্ষে আমরা যদি বলি কোনো একটা মাধ্যম μm, বায়ু সাপেক্ষে তার প্রতিসরাঙ্ক, তাহলে এখানে এয়ার লিখবো এ, তাহলে এটা ইকুয়ালস টু কি μm বাই এ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল μm ডিভাইডেড বাই, স্যার বায়ুর প্রতিসরাঙ্ক তো 1 হয়, তার মানে এটা ইকুয়ালস টু μm। তার মানে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, লিখতেই পারি। এটা লেগে ও স্বপ্নে দেখে বলে যায়নি, মুখস্থ করবি না, বুঝে পড়। তাহলে এইটা বলে দিয়েছে আমাকে √2, এইটা বলে দিয়েছে কোশ্চেনে √2। এবার কি বলছে, বায়ুতে আপতন কোণ 45 ডিগ্রি হলে আলোক রশ্মির চ্যুতি কোণ নির্ণয় করো। তো এই যে এইটা ধর হচ্ছে সেই মিডিয়াম এম, আর এইভাবে ধর আলোক রশ্মি এসে পড়েছে, এইভাবে আলোক রশ্মি এসে পড়েছে, কত অ্যাঙ্গেলে পড়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এইভাবে আলোক রশ্মি বেন্ড হয়ে গেল। স্যার এদিকেই কেন বেন্ড হলো, কি করে বুঝলেন? কারণ বায়ুর থেকে অন্য যে কোনো মাধ্যমই ঘন, বায়ুর তুলনায় অন্য যে কোনো মাধ্যমই ঘন, তাহলে এইভাবে আলোক রশ্মি আসার কথা, সে অবিলম্বের দিকে বেঁকে যাবে। যতটা বেঁকলো সেটাকেই বলবো ডেল্টা বা চ্যুতিকোণ। তাহলে ডেল্টা ইকুয়ালস টু অলরেডি আমরা জানি I - R হয়। যখন আলো লঘু থেকে ঘনতে আসে, বায়ু থেকে অন্য কোনো মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ লঘু থেকে ঘনতে আসছে, তখন ডেল্টা ইকুয়ালস টু I - R, এটা আমরা অলরেডি জানি। এবার তাহলে আরটা ক্যালকুলেট করতে হবে। স্যার আর কিভাবে ক্যালকুলেট করবো? কেন, স্নেলের সূত্র তোর কাছে আছে, জেনারেল ফর্ম ইউজ করবি। এটার মিউ কত? স্যার এটার মিউ হচ্ছে 1, আর এটার মিউ দেওয়া আছে স্যার √2। তাহলে একদম সুন্দরভাবে লেখো 1 ইন্টু সাইন 45 ডিগ্রি, 1 ইন্টু সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু এখানে কত √2, এখানে কোণ কত আর, সাইন আর। তাহলে স্যার সাইন 45 ডিগ্রি মানে তো স্যার 1/√2 ইকুয়ালস টু √2 সাইন আর। তাহলে স্যার সাইন আর সমান √2 নিচে এলো, তাহলে হাফ হয়ে গেল, তাহলে আর সমান 30 ডিগ্রি, আর সমান 30 ডিগ্রি। ভালো কথা স্যার, আর 30 ডিগ্রি হয়ে গেল, তাহলে ডেল্টা ইজিলি বেরিয়ে যাবে। সুতরাং চ্যুতিকোণ ডেল্টা ইকুয়ালস টু I - R, তাহলে I এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু 15 ডিগ্রি আমার অ্যান্সার। ক্লিয়ার একদম, কোনো সমস্যা নেই, কোনো জটিলতা নেই, একদম সুষ্ঠুভাবে ক্লিয়ার হয়ে গেছে। পরের কোশ্চেন, একটি আলোক রশ্মি কাঁচ থেকে জলে প্রতিসৃত হলো। কোথায় কোথায়? কাঁচ থেকে জলে, কোনো বায়ুর গল্প দেয়নি। কাঁচে আলোর বেগ এত হলে জলে আলোর বেগ কত? অসাধারণ, জলের প্রতিসরাঙ্ক কাঁচের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে। তো খেয়াল কর, আলোক রশ্মি কাঁচ থেকে জলে গেছে, কাঁচ থেকে জলে গেছে, কাঁচ থেকে জলে গেছে, কাঁচ থেকে জলে গেছে। তো কি হবে আলোক রশ্মি? এইভাবে আলোক রশ্মি আসছিল কাঁচ থেকে জল। কাঁচের প্রতিসরাঙ্ক বেশি না জলের? স্যার কাঁচের প্রতিসরাঙ্ক বেশি 3/2, যেটা হয় 1.5। জলের প্রতিসরাঙ্ক 4/3, মানে সেটা হচ্ছে জলের প্রতিসরাঙ্ক বলেও দিচ্ছে 1.25, তাহলে কমই তো, কম। তাহলে যার প্রতিসরাঙ্ক কম সে হচ্ছে অ্যাকচুয়ালি লঘু মাধ্যম, তার মানে অ্যাকচুয়ালি ঘন থেকে লঘুতে আসছে। তাহলে এইভাবে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে গেল, এই যে
অভিলম্ব থেকে দূরে সরে গেল, এই রাস্তায় আসছিল দূরে সরে গেল ওই যে অভিলম্ব থেকে, তাহলে এইটা হয়ে গেল তোর প্রতিসরণ কোণ, এইটা হয়ে গেল আপতন কোণ। ক্লিয়ার একদম? বেশ, এবার আমাদের কি জানতে চাইছে, বলছে কাঁচ রশ্মি, কাঁচ থেকে জলের প্রতিসরিত হলো, কাঁচে আলোর বেগ বলে দিয়েছে এত, তাহলে জলে আলোর বেগ কত হবে? আচ্ছা, তাহলে কাঁচে আলোর বেগ আমরা নর্মালি জানি যে ভি গ্লাস ইকুয়ালস টু আমরা লিখতে পারি সি বাই মিউ গ্লাস, ভি ইকুয়ালস টু সি বাই মিউ অলরেডি জানি আমরা। আর জলে যদি আলোর বেগ লিখতে হয় তাহলে সেক্ষেত্রে লিখবো সি বাই মিউ ওয়াটার। তাহলে স্যার আমার কাছে যদি এই দুটোকে ডিভাইড করে দিই, এই দুটোকে আমি যদি ডিভাইড করে দিই, কি রেজাল্ট আসবে? তাহলে সি বাই মিউ জি ডিভাইডেড বাই সি বাই মিউ ডাব্লিউ। তাহলে ভি গ্লাস ডিভাইডেড বাই ভি ওয়াটার ইকুয়ালস টু, এটাকে ওপরে তুলে দে, সি তো কেটে গেল, সি কেটে গেল, তাহলে মিউ ডাব্লিউ বাই মিউ জি। তাহলে আমার এখানে এইটা আননোন, এইটা বার করতে হবে। আচ্ছা, এই রিলেশনটা অবশ্যই মাথায় রাখবি, এই যে রিলেশনটা, ঠিক আছে? দুটো আলাদা মাধ্যমের যদি প্রতিসরাঙ্ক জানা থাকে তাহলে বেগ কিভাবে ক্যালকুলেট করে, এই রিলেশনটা কিন্তু অবশ্যই কিভাবে আসছে, ফর্মুলা মুখস্থ না, কিভাবে আসছে সেটা মাথায় রাখবি, তাহলে তুই নিজেই করে ফেলতে পারবি। VW equals to VG into mu G divided by mu W, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, VG সেটা হচ্ছে 2 10 to the power 8 আর মিউ জি হচ্ছে 1.5 বাই 1.25, ঠিক আছে? তাহলে আমি যদি পয়েন্ট তুলে দিই এখান থেকে, তাহলে ওপরে আসছে আমার 15 আর নিচে আসছে 125, আচ্ছা ওপরে 150 চলে আসবে। তাহলে এখানে আমি যদি 25 দিয়ে কাটি, আচ্ছা এখানে তো আমার কাছে 2 10 to the power 8ও রয়েছে, 2 10 to the power 8ও রয়েছে, তাহলে যদি 25 দিয়ে কাটি 5, এটা 6, ঠিক আছে? তাহলে এখানে একটা ইয়েকে আমি কেটে দিতেই পারি, তাহলে 12 10 to the power 7 ইন্টু 10, দেখ 10 to the power 8, এখানে 8টা 10 মানে 8টা 10 আছে, আমি 7টা 10কে আলাদা করলাম, একটা 10কে আলাদা করলাম, ডিভাইডেড বাই 5 দিয়ে এটা কাটলাম 2, তাহলে 24 10 to the power 7, বা এটাকে এক ঘর সরিয়ে লিখি 2.4 10 to the power 8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ জলের মধ্যে আলোর যে বেগ বেশি সেটা আমরা বুঝতে পারলাম, কারণ জলের প্রতিসরাঙ্ক কম, আলোকীয় ঘনত্ব কম, তাই জলের মধ্যে রাস্তা একটু বেশি ফাঁকা, তো আলো একটু বেশি স্পিডে, কাঁচের তুলনায় তো ভাই একটু বেশি স্পিডেই এগোবে, তো সেই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম। নেক্সট দেখ, বলছে কি আয়তকার কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলো যাওয়ার সময় কি ঘটনা ঘটে। আয়তকার কাঁচ ফলকের একটা পার্শ্বে আলো এইভাবে এসে পড়লো, কাঁচ ফলকের বেধ হচ্ছে টি, এটা বায়ু মাধ্যমে আমার প্রতিসরাঙ্ক হচ্ছে 1, কাঁচের মধ্যে আমার প্রতিসরাঙ্ক আমি বললাম মিউ, আবার সেটা ফাইনালি বায়ুতে বেরিয়ে যাচ্ছে, তাই এক্ষেত্রে মিউ ইকুয়ালস টু 1। এবার আমাদের কাছে দুটো আলাদা আলাদা তলে প্রতিসরণ হচ্ছে, এখানে একবার এখানে একবার, তো এখানে যখন প্রতিসরণ হচ্ছে তখন আমি কি ইকুয়েশন লিখবো, পি বিন্দুর জন্য আমি কি ইকুয়েশন লিখবো, স্নেলের সূত্রের জেনারেল রূপটা লেখ, স্নেলের সূত্রের সাধারণ রূপ লেখ, যে এই মাধ্যমে প্রতিসরাঙ্ক, তাহলে মিউ এয়ার ইন্টু সাইন আই ইকুয়ালস টু ভেতরের মিউ জি, ভেতরে অ্যাঙ্গেল কত দেখতো স্যার, এখানে আর, তাহলে স্যার মিউ এ তো 1, তাহলে সাইন আই ইকুয়ালস টু মিউ জির ভ্যালু হচ্ছে মিউ বলা আছে, তার ইন্টু সাইন আর, ঠিক আছে? এটাকে আমি সমীকরণ 1 দিয়ে রাখলাম। নেক্সট হচ্ছে কিউ পয়েন্টে চলে আয়। কিউ পয়েন্টে কি হচ্ছে, আলোকরশ্মি এইভাবে বেন্ড হয়ে গেছে, এই যে আলোকরশ্মি তো এইভাবে বেন্ড হয়ে গেছে নিজের ডিরেকশন থেকে, তারপর এখানে এসে আবার প্রতিসৃত হওয়ার সময় এইটা হয়ে যাচ্ছে এই পয়েন্টে অভিলম্ব, তাই তো এই পয়েন্টে অভিলম্ব, এটা তার সাথে এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণটাকে কি বলবো স্যার, এই কোণটা হচ্ছে এখানকার আপতন কোণ। স্যার এই কোণটা আর এই কোণটা কি সেম? হ্যাঁ স্যার একদমই, কারণ এটা একান্তর কোণ, তাই না? ভালো করে খেয়াল কর, এটা একান্তর কোণ কিনা বল রে, এটা একান্তর কোণ কিনা। এই দেখ আমি বলেছি না, জেড যদি দেখতে পাস তাহলে তুই বুঝবি যে একান্তর কোণ রয়েছে, এই দেখ এই একটা আর জেড এর এইখানে এই একটা, তো জেড যদি দেখতে পাস এই যে, তাহলে দেখ এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ, ঠিক? তাহলে এটা আর হলে এটাও আর, তাহলে আবার তুই যদি এইখানে স্নেলের সূত্র ইউজ করিস আর এখানে ই যদি আমি বলি যে নির্গমন কোণ ই, তাহলে কিউ বিন্দুর জন্য তুই লিখবি কি এইটার মিউ ইন্টু এখানে সাইন কত
স্যার এখানে কোণ হচ্ছে আর ইকুয়ালস টু, স্যার এখানে বাইরে কত, মিউ হচ্ছে 1 সাইন, বাইরে কত অ্যাঙ্গেলে বেরোচ্ছে স্যার ই, তাহলে এখান থেকে সাইন ই ইকুয়ালস টু মিউ ইন্টু সাইন আর। তাহলে স্যার আমি 1 আর 2 যদি তুলনা করি, 1 আর 2কে তুলনা করে কি পাচ্ছি স্যার, ডান দিকটা মিলে গেছে পুরো, বাঁ দিকটাও মিলতে পারে যদি আই আর ই ইকুয়াল হয়। তাহলে ফ্রম 1 and 2 মানে 1 আর 2 তুলনা করে পাই কি পাচ্ছি, আই ইকুয়ালস টু ই। অর্থাৎ কত সহজেই প্রুফটা আমরা করে ফেললাম যে যে আপতন কোণে আলোকরশ্মি কাঁচ মাধ্যমে প্রবেশ করছিল সেই একই কোণে আলোকরশ্মি কাঁচ মাধ্যম থেকে বেরিয়েও যাচ্ছে। অর্থাৎ আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি দুটো একে অন্যের সমান্তরাল। শুধুমাত্র যে ঘটনাটা ঘটলো, আলো যখন ঢুকছিল তখন এই রাস্তায় ওর বেরিয়ে যাওয়ার কথা ছিল, সেটা না হয়েও এই রাস্তায় বেরোচ্ছে। অর্থাৎ ওর আগের রাস্তা এবং পাশের রাস্তা দুটোর মধ্যে একটা সরণ হয়েছে, এটাকে আমরা বলি পার্শ্ব সরণ। মানে ওর এই গলি দিয়ে বেরিয়ে আসার কথা ছিল, সেটা না হয়েও পাশের গলি দিয়ে বেরিয়েছে। ঠিক আছে, একটা জায়গায় গেছিল, একটা গলি দিয়ে বেরোনোর কথা ছিল, সেখান থেকে সরে গিয়ে ও পাশের গলি দিয়ে বেরিয়েছে, একদম প্যারালাল রাস্তা দিয়ে বেরিয়েছে। এই যে প্যারালাল রাস্তা দিয়ে বেরিয়েছে, তো যতটা সরণ হলে এটাকে আমরা বলি কি পার্শ্ব সরণ। এটা আমাদের ক্লাস 12-এ আছে যে পার্শ্ব সরণ কত হয় সেসব বার করতে হবে। আপাতত আমরা শুধু বুঝবো যে পার্শ্ব সরণ হয়েছে। ওকে, চলো এবার আমরা আসি প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। প্রিজম কি জিনিস? প্রিজম হচ্ছে একটা স্বচ্ছ বস্তু যার দুটো প্রতিসারক তল রয়েছে। এই দুটো হচ্ছে প্রতিসারক তল, এই দুটো হচ্ছে প্রিজমের প্রতিসারক তল। অর্থাৎ একটার মধ্যে দিয়ে আলো ঢুকবে আর একটা দিয়ে বেরিয়ে যাবে, এই দুটোকে বলছি প্রতিসারক তল। এই নিচের সারফেসটাকে আমরা বলছি ভূমি, প্রিজমের ভূমি বা বেস। এবং এই দুটো প্রতিসারক তলের মধ্যে যে কোণ রয়েছে, এই কোণটা, দুটো প্রতিসারক তলের মধ্যে যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই কোণটাকে বলা হয় প্রতিসারক কোণ। কোণটাকে কি বলা হবে? প্রতিসারক কোণ বা প্রিজমের কোণ। প্রতিসরণ কোণ নয় কিন্তু, এটাকে বলবো প্রতিসারক কোণ। ঠিক আছে, প্রতিসারক কোণ। আচ্ছা, এই প্রিজমের যদি আমরা মাঝখান থেকে কেটে দিই, যেরকম শশাকে আমরা এরকম মাঝখান থেকে কেটে দিলে একটা গোল বেরিয়ে আসে, একটা ডিস্ক বেরিয়ে আসে, সেরকম ভাই প্রিজমকে যদি মাঝখান থেকে কেটে দিই আমরা, তাহলে দেখতে পাবো এরকম একটা ত্রিভুজ গোছের বেরিয়ে এসছে, তাই না? এরকম একটা ত্রিভুজ গোছের বেরিয়ে এসছে, এটাকে আমরা বলি প্রধান ছেদ, প্রিজমের প্রধান ছেদ। ঠিক আছে, তাহলে প্রধান ছেদকে নিয়েই আমরা পুরো প্রিজমকে রিপ্রেজেন্ট করে দিতে পারি। তো প্রিজমের এই প্রধান ছেদকে দেখ ছবিতে দেখানো হয়েছে। এখান থেকে এইভাবে আলোক রশ্মি গেছে, আই কোণে আপতিত হয়েছে প্রথম তলে, প্রিজমের প্রথম প্রতিসারক তলে আই কোণে আপতিত হয়েছে এবং ভেতরে ঢুকেছে কত কোণে প্রতিসৃত হয়ে? না R1 কোণে প্রতিসৃত হয়ে ও ভেতরে ঢুকেছে। এবং তারপর ও দ্বিতীয় তলে R2 কোণে আপতিত হয়েছে, দ্বিতীয় তলে R2 কোণে আপতিত হয়েছে এবং ফাইনালি দ্বিতীয় তল থেকে বেরিয়েছে কত কোণে? ই কোণে দ্বিতীয় তল থেকে বেরিয়ে এসছে। স্যার কোণগুলো আমরা কার সাথে মাপছি? কোণগুলো অবশ্যই নর্মাল বা অভিলম্বের সাথে মাপছি। এই যে আমরা যে লাইনটা টেনেছি, এই লাইনটা হচ্ছে তলের সাথে দেখ অভিলম্ব, তলের সাথে অভিলম্ব। বোঝা গেল? এই যে লাইনটা টেনেছি এটা তলের সাথে লম্ব, দেখ ক্লিয়ার? এটা একদম তলের সাথে লম্ব। তো এই অভিলম্বের সাথেই কোণগুলো তৈরি হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবি, প্রিজমের যে মাধ্যম সেটা সাধারণত কাঁচই হয়। যদি কাঁচেরও বিভিন্ন রকম ভাগ আছে, ক্রাউন গ্লাস আছে, আরো অনেক রকম গ্লাস আছে। তো প্রিজমের মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্কের থেকে, বাইরের মাধ্যম মানে মিউ সারাউন্ডিং, সারাউন্ডিং মানে পারিপার্শ্বিক মাধ্যম, সেই সারাউন্ডিং এর থেকে প্রিজমের প্রতিসরাঙ্ক যদি বেশি হয়, মিউ পি গ্রেটার দ্যান মিউ এস, তবে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মি ভূমির দিকে বেঁকে যায়। প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি ভূমির দিকে বাঁকে,
এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে ভূমির দিকে বেঁকে গেছে, ঠিক আছে। এটা কখন হবে? যদি প্রিজমের মাধ্যমের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিকের প্রতিসরাঙ্কের থেকে যদি বেশি হয়। আর যদি উল্টো হয় তাহলে কি হবে? প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসৃত রশ্মি ভূমির উল্টো দিকে যাবে, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এরকম বেন্ড হয়েছে, সেটা না হয়ে এরকম হয়ে যাবে। কেন হবে? খুব সহজেই বুঝে নেন। এটা যদি বেশি হয়, বাইরেরটা যদি বেশি হয়, তার মানে বাইরেরটা ঘন মাধ্যম, এই প্রিজমের ভেতরটা লঘু মাধ্যম, অর্থাৎ আলোক রশ্মি যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অভিলম্বের কাছে তো আসবে না। এই যে এই লাইনটাও যাচ্ছিল, অভিলম্ব থেকে দূরে সরে গেল, ঠিক আছে। এই যে অভিলম্ব থেকে, এই যেটা অভিলম্ব থেকে দূরে সরে গেল, তাহলে ও অ্যাকচুয়ালি প্রিজমের ভূমির উল্টো দিকে বেঁকবে। আর এখানে যেহেতু বাইরের পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক কম, তাহলে লঘু থেকে ঘনতে যাচ্ছে, সেই জন্য আলোক রশ্মি এই লাইনে যেতে যেতে হঠাৎ বেন্ড হয়ে এই দিকে ঘুরে গেল, এই যে অভিলম্বের দিকে সরে গেল, দেখতে পাচ্ছিস। তাহলে এই জন্য এই কথাটা বলা হয়। এবার আমরা যেটা ক্যালকুলেট করব, আমরা দেখতে পাচ্ছি যে প্রিজম এরকম যাওয়ার সময়, প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মির যে ইনিশিয়াল বা স্টার্টিং এ শুরুতে যে ডিরেকশন ছিল, যে দিক ছিল, ফাইনালি যখন আলোক রশ্মি বেরিয়ে যাচ্ছে তখন তার দিক দেখ পাল্টে গেছে। তো এইটাকে যদি আমি পেছন দিকে ডট ডট দিয়ে টেনে দিই, তাহলে এই কোণটাকে বলবো আমরা প্রিজমের চ্যুতিকোণ, ঠিক আছে। প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির চ্যুতিকোণ। এই চ্যুতিকোণ কিভাবে ক্যালকুলেট করব? খুব সহজ ব্যাপার, ঠান্ডা মাথায় এক এক করে বুঝি। দেখ, এই যে ডেল্টা, এই কোণটা এই ত্রিভুজটার একটা বহিস্থ কোণ, তাই তো? এই ত্রিভুজটার একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা অ্যাকচুয়ালি দুটো অন্তস্থ কোণের যোগফলের সমান, ঠিক স্যার। তাহলে আমি ইজিলি লিখতে পারবো যে ডেল্টা নেট ইকুয়ালস টু, এই কোণটা হচ্ছে আমার কত না, দেখ অ্যাকচুয়ালি এই যে ভালো করে খেয়াল কর, এই লাইটটা এরকম যাচ্ছিল, যেতে যেতে বেন্ড হলো, কতটা বেন্ড হলো? ডেল্টা 1। এটাই তো এই ত্রিভুজটার কোণ, এটাই তো এই ত্রিভুজের একটা কোণ, অন্তস্থ কোণের মধ্যে একটা, এটাই তো অন্তস্থ কোণের মধ্যে একটা, সেটা কি? ডেল্টা 1। আচ্ছা, ডেল্টা 1 এর ভ্যালু আমরা অলরেডি ক্যালকুলেট করেছি স্যার। কোথায়? এই যে লঘু থেকে ঘনতে যাওয়ার সময় চ্যুতি কত হয় স্যার? I মাইনাস আর হয়, তাহলে এখানে I মাইনাস R1 হবে। তাহলে ডেল্টা 1 প্লাস, এইখানে দেখ আলোক রশ্মি এই রাস্তায় যাচ্ছিল, ভালো করে খেয়াল করবে, আলোক রশ্মি এই রাস্তায় যাচ্ছিল, সেটা না হয় এইভাবে বেঁকে গেল, তাহলে এইটা স্যার আবার একটা চ্যুতি হয়েছে ডেল্টা 2। খেয়াল কর, এইটায় যা অ্যাঙ্গেল, এটাও তাই অ্যাঙ্গেল, তাই না স্যার? বিপ্রতীপ কোণ, তাহলে এটা ডেল্টা 2, ঠিক, এটা ডেল্টা 2। তাহলে স্যার ডেল্টা নেট ইকুয়ালস টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। স্যার ডেল্টা নেট তাহলে কত হয়ে যাচ্ছে? ডেল্টা নেট ইকুয়ালস টু ডেল্টা 1 মানে লঘু থেকে ঘনতে যাওয়ার সময় বিচ্যুতি, সেটা কত হয় স্যার? I মাইনাস আর। আর স্যার ডেল্টা 2 হচ্ছে ঘন থেকে লঘুতে, এই যে আবার তো বায়ুতে ফেরত আসছে, বায়ু বা যে মাধ্যমে থাকুক সেখানে ফেরত আসছে, তো ঘন থেকে লঘুতে যাওয়ার সময় কতটা বিচ্যুতি হয় স্যার? আর, অর্থাৎ এই যে ফাইনাল অ্যাঙ্গেল, মানে যে অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে সেটা মাইনাস এইটা, এই R2টা কিন্তু এখানে প্রতিসরণ কোণ নয়, R2 হচ্ছে দ্বিতীয় সারফেসে আপতন কোণ, তাহলে এখানে আমি কত লিখবো? E মাইনাস R2, তাহলে এখানে ডেল্টা নেট হয়ে গেল I প্লাস E মাইনাস কমন নিলে R1 প্লাস R2, ডান আমাদের। এবার যদি আমরা এই ট্রায়াঙ্গেলটাকে দেখি, বা এক কাজ করি, আমরা এইটাকে পেছন দিকে এক্সটেন্ড করি, এইটাকেও পেছন দিকে এক্সটেন্ড করলাম, তাহলে আমাদের কাছে একটা কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ তৈরি হলো। দেখ, এটাকে আমি বলছি A, এই পয়েন্টটাকে বলছি B, এটাকে বলছি C, এটাকে বলছি D। তাহলে ABCD যে ত্রিভুজটা, চতুর্ভুজটা, ফ্রম ABCD চতুর্ভুজ, ফর্ম আবার চতুর্ভুজ লেখাটা খুব বিচ্ছিরি লাগে, যাই হোক, ABCD চতুর্ভুজ থেকে পাই, ঠিক আছে। ABCD চতুর্ভুজ থেকে চারটে কোণের সমষ্টি কত হবে স্যার? 360 ডিগ্রি, অর্থাৎ কোণ A প্লাস কোণ ABC প্লাস কোণ C প্লাস কোণ ADC ইকুয়ালস টু 360 ডিগ্রি। তো খেয়াল কর,
এ কোনটা রাখলাম, এ বি সি কোনটা কত স্যার, এ বি সি এই যে এই কোনটা স্যার, এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, তাহলে স্যার হয়ে গেল 90 প্লাস কোণ সি। আবার স্যার এডিসি কোনটা কত, এডিসি মানে এই কোনটা দেখতে পাচ্ছিস, এটা কত স্যার, এটাও 90, তাহলে তো 180 এখানেই হয়ে গেল। 360 থেকে যদি মাইনাস করে দিই এপাশে নিয়ে গিয়ে, তাহলে এ আমি শুধু দিই লিখি এ প্লাস সি ইকুয়ালস টু 180 ওপাশে নিয়ে গেলাম, 360 থেকে 180 মাইনাস করলে 180 থাকলো। ঠিক আছে, আবার দেখ এই ট্রায়াঙ্গেলটা থেকে কি লিখতে পারিস, বা এই ট্রায়াঙ্গেলটা থেকে স্যার R1 R2 আর এই যে এই কোণটা তিনটে মিলে 180 হবে। এই দেখ এই দেখ এইটা, এই ত্রিভুজটার তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমি লিখতেই পারি R1 প্লাস R2 প্লাস সি ইকুয়ালস টু 180। তো আমি যদি দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করি, এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করি, তুলনা করি, ঠিক আছে, দুটো ইকুয়েশনকে আমি তুলনা করছি 1 আর 2, তাহলে কি দেখতে পাচ্ছি, সি সি মিলে গেছে, 180 180 মিলে গেছে, তার মানে এ ইকুয়ালস টু R1 প্লাস R2, তাহলে পেলাম কি এ ইকুয়ালস টু R1 প্লাস R2। খুব ইম্পর্টেন্ট রিলেশন এটা, এ ইকুয়ালস টু R1 প্লাস R2। এবার এখান থেকে তুলে এখানে বসিয়ে দেই, দেখ এই ইকুয়েশনটায় বসিয়ে দে, তাহলে ডেল্টা নেট চলে আসবে, তাহলে টোটাল আলোক রশ্মির বিচ্যুতি চলে এলো I প্লাস ই মাইনাস এ, I প্লাস ই মাইনাস এ। ক্লিয়ার একদম, তাহলে এই রিলেশনটা চলে এলো। এক্ষেত্রে আমাদের আরো একটা জিনিস মাথায় রাখতে হবে যে সর্বনিম্ন চ্যুতি আছে, এইটাকে যদি আমরা একটু গ্রাফে প্লট করি, গ্রাফটা কিরকম দেখতে লাগে, এইটাকে যদি একটু গ্রাফে প্লট করা হয়, গ্রাফটা দেখতে লাগে এইরকম, এদিকে ডেল্টা এদিকে আই, গ্রাফটা দেখতে লাগে এরকম, যার একটা নির্দিষ্ট পয়েন্টে নির্দিষ্ট অ্যাঙ্গেল নির্দিষ্ট একটা আপতন কোণের জন্য আলোক রশ্মির চ্যুতি সর্বনিম্ন হয়, একটা নির্দিষ্ট আপতন কোণের জন্য আলোক রশ্মির চ্যুতি সর্বনিম্ন হয়, আলোক রশ্মির চ্যুতি সর্বনিম্ন হয়। এই ডেল্টা মিন এটা কখন হয়, মানে চ্যুতি সর্বনিম্ন হয়, চ্যুতি সর্বনিম্ন হয় যদি I1 বা I ইকুয়ালস টু ই হয়, অর্থাৎ যদি আপতন কোণ এবং প্রিজম থেকে নির্গমন কোণ আলোক রশ্মি সেম হয়, তখন চ্যুতি সর্বনিম্ন হবে। এক্ষেত্রে আরো একটা রিলেশন যেটা আমরা কাজে লাগাবো, সেটা হচ্ছে R1 ইকুয়ালস টু R2 হয় ইকুয়ালস টু a/2। যদি অঙ্কে আসে তাহলে সরাসরি এইগুলো ইউজ করবি, আদারওয়াইজ তুই জাস্ট মনে রেখে দিবি তাহলেই চলবে। এগুলোর ব্যাপারে ডিটেল তো তোরা 12-এ পড়বি, এখন অত চাপ নিয়ে লাভ নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে চ্যুতি কত হবে, ডেল্টা মিনিমাম, এটা হচ্ছে সর্বনিম্ন চ্যুতির শর্ত, তাহলে I ইকুয়ালস টু ই হতে হবে, তাহলে I প্লাস ই মাইনাস এ, এই সমীকরণে যদি I আর ই কে সমান বসিয়ে দিই, I আর ই কে যদি আমি সমান বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে 2I মাইনাস এ, 2I মাইনাস এ, তাহলে ডেল্টা মিনিমাম ইকুয়ালস টু 2I মাইনাস এ। এটা খুব ভালো করে মাথায় রাখিস। তাহলে কোন কোণের জন্য আমার চ্যুতি সর্বনিম্ন হচ্ছে, দ্যাট ইজ ডেল্টা মিন প্লাস a/2, মানে এই সমীকরণটা থেকে আমি I এর ভ্যালুটা লিখলাম, এই আপতন কোণের জন্য চ্যুতি সর্বনিম্ন হবে। ক্লিয়ার একদম, কোনো সমস্যা নেই। বেশ, কি বলছে, প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখানে আরো একটা ইম্পর্টেন্ট, প্রিজমের প্রধান ছেদ যদি সমবাহু ত্রিভুজ হয় বা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, প্রিজমের প্রধান ছেদ যদি সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমবাহু বা সমদ্বিবাহু, তবেই একমাত্র ত্রিভুজ হলে প্রিজমের প্রধান ছেদ যদি সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তবেই একমাত্র ন্যূনতম চ্যুতির সময় আলোক রশ্মি ভূমির সমান্তরালে নির্গত হয়, আলোক রশ্মি ভূমির সমান্তরালে নির্গত হয়। ঠিক আছে, সব সময় হবে না, সব সময় হবে না।
ওকে, সব সময় হবে না, সমান্তরালে নির্গত হয়। আচ্ছা চলো নেক্সট এবারে প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে আমি ইজিলি একটা জিনিস তো কনক্লুড করে দিতেই পারি এখান থেকে যে আমার প্রতিসারক কোণটা হবে 60 ডিগ্রি, তাই না? সমবাহু ত্রিভুজ যদি বলে তার মানে এই দিকটাও এ ধর, এই দিকটাও এ, তিনটেই সমান দিক সাইড, তাহলে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এবার কি বলছে, প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে একটা আলোকরশ্মি আপতিত হলো, 30 ডিগ্রি কোণে, তার মানে এইটা হচ্ছে আমার অভিলম্ব, এই অভিলম্বের ওপর 30 ডিগ্রি কোণে একটা লাইট এলো, 30 ডিগ্রি কোণে একটা লাইট এলো। কি জানতে চাইছে, অন্য প্রতিসারক তল থেকে এটা 45 ডিগ্রি কোণে বেরিয়ে গেল, অন্য প্রতিসারক তল থেকে এটা 45 ডিগ্রি কোণে বেরিয়ে গেল এইভাবে। তাহলে এইটা হচ্ছে ই। জানতে চাইছে কি আলোকরশ্মির চ্যুতিকোণ কত, তো ডেল্টা ইকুয়ালস টু আই প্লাস ই মাইনাস এ, তাহলে আই হচ্ছে 30 প্লাস ই হচ্ছে 45 মাইনাস এ হচ্ছে 60, 30 যোগ 45 মানে হচ্ছে 75 মাইনাস 60 মানে 15 ডিগ্রি। সহজ, একদম একদমই সহজ, জাস্ট ফর্মুলায় বসালেই হয়ে যাচ্ছে। নেক্সট কি, সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি, তো চ্যুতিকোণ বলে দিয়েছে 40 ডিগ্রি। এবার বলেছে চ্যুতি যখন 40 ডিগ্রি তখন প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল, সাংঘাতিক দেখ বলে দিয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজ এবং বলছে প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মি ভূমির সমান্তরাল, তার মানে আমরা কি এটা ধরে নিতেই পারি সর্বনিম্ন চ্যুতি হয়েছে, যে চ্যুতিটা হয়েছে সেটা সর্বনিম্ন চ্যুতি হয়েছে, তার মানে এটাই হচ্ছে ডেল্টা মিনিমাম। তাহলে ডেল্টা মিনিমামের ভ্যালু তো ফর্মুলা তো আমরা জানি ইকুয়ালস টু 2i মাইনাস এ, তাহলে এখানে এটার জায়গায় যদি 40 বসিয়ে দিই, কারণ যে চ্যুতিটা হয়েছে সেটাই মিনিমাম, তাহলে 2i মাইনাস এ এর ভ্যালু কত হবে 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজ বলেছে আগের কোশ্চেনটার মতনই। তাহলে 2i ইকুয়ালস টু 100, তাহলে i ইকুয়ালস টু 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আপতন কোণ কত হয়েছে, কোনো একটা পৃষ্ঠে আপতন কোণ কত হয়েছে 50 ডিগ্রি। ডান, একদম সুন্দরভাবে হয়ে গেল। দেখ কত ফাস্ট আমরা কোশ্চেন করেও চলেছি এবং কনসেপ্ট থিওরি সব সাথে কোশ্চেন কত ফাস্ট রিভিশন হয়ে যাচ্ছে। একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি, প্রতিসারক কোণ বলেছে 60 ডিগ্রি, তার মানে আবার একটা সমবাহু ত্রিভুজ হতে পারে। তারপর কি বক্তব্য, প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মি আপতিত হলে প্রতিসারক কোণ হয়, প্রতিসরণ কোণ হয় 35 ডিগ্রি। অপর প্রতিসারক তলে আপতন কোণ কত, মানে কি আমার এই হচ্ছে প্রিজম, এইটা বলে দিয়েছে 60 ডিগ্রি, আলোকরশ্মি এইভাবে আপতিত হলো, এই প্রথম তলে প্রতিসরণ কোণ আর কিচ্ছু বলেনি, বলেছে প্রতিসরণ কোণ বলেছে 35 ডিগ্রি। আমাদের জানতে চেয়েছে দ্বিতীয় তলে আপতন কোণ কত, তার মানে R1, আমরা কি চিনতে পারছি R1টা বলে দেওয়া আছে, R2 কত বার করতে হবে, তাই না? R1টা বলে দেওয়া আছে, R2 কত সেটা বার করতে হবে। ভালো কথা স্যার, আমরা কি এই রিলেশনটা অলরেডি ডিরাইভ করেছিলাম, A ইকুয়ালস টু R1 প্লাস R2, হ্যাঁ স্যার একদম। তাহলে R2 ইকুয়ালস টু A মাইনাস R1, তাহলে A হচ্ছে 60, R1 হচ্ছে 35, কত হয়ে গেল স্যার 5 2 25 ডিগ্রি অ্যান্সার। সহজ, কোনো জটিলতা নেই, কোনো চাপ নেই, একদম সুষ্ঠুভাবে সুন্দরভাবে হচ্ছে। নেক্সট কি, আলোকরশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। প্রিজমের কোণ 30 ডিগ্রি, আপতন হয়েছে 60 ডিগ্রি কোণে, নির্গমন রশ্মির মোট চ্যুতি ডেল্টা ইকুয়ালস টু 30 ডিগ্রি। বলেছে দেখাও যে নির্গত রশ্মিটি প্রিজমের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত হয়। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, ডেল্টা ইকুয়ালস টু ফর্মুলা লিখি i প্লাস ই মাইনাস এ, ই ভ্যালু ক্যালকুলেট করি, ই ইকুয়ালস টু ডেল্টা মাইনাস আই প্লাস এ। ডেল্টা হচ্ছে 30, আই এর ভ্যালু হচ্ছে 60, এ এর ভ্যালু হচ্ছে 30। তাহলে স্যার জিরো হয়ে গেল, জিরো হয়ে গেল মানে কি, এই যে প্রিজম জিরো হয়ে গেল মানে কি সেটা বোঝার চেষ্টা করি। এটা 30 আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি, এবং আলোটা এইভাবে গেছে, ঠিক আছে, এই যাওয়ার কথা ছিল, বেন্ড হয়েছে, এইদিকে অভিলম্বের দিকে এসছে, এবং তারপর এইভাবেই বেরিয়ে গেছে, এইভাবেই বেরিয়ে গেছে, ঠিক আছে। এইভাবে যদি বেরোয় অর্থাৎ দেখ এই যে লম্ব হবে, মানে এই তলে দ্বিতীয় তলে অভিলম্ব বরাবরই যদি বেরোয়, আমরা তো অলরেডি জানি যে 0 ডিগ্রি কোনো কোণ হওয়া মানে সেটা লম্ব আপতনেরই কেস হয়, তাই তো, লম্ব আপতনেরই কেস হয়। এবং এই জিনিসটা তো সবসময় মাথায় রাখবি, যদি একটা তল কোনো একটা বিভেদ তলের উপর আলো এইভাবে এসে পড়ে,
আলো যদি এইভাবে এসে পড়ে তাহলে এই সোজাই বেরিয়ে যায়। কেন? এক্ষেত্রে আপতন কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণও 0 ডিগ্রি। ঠিক আছে, কারণ তুই স্নেলের সূত্র বসিয়ে দেখ না, স্নেলের সূত্র বসিয়ে দেখ, সাইন আই আমরা এই মাধ্যমে ধর μ1, এই মাধ্যমে μ2, তাহলে μ1 সাইন আই ইকুয়ালস টু μ2 সাইন আর, তাহলে আর সাইন আর ইকুয়ালস টু μ1 বাই μ2 ইন্টু সাইন আই। এবার দেখ, যেহেতু আই ইকুয়াল টু 0 তার মানে সাইন আই নিজেও 0। লম্ব আপতন হলে আমি অলরেডি বলেছি প্রতিফলন কি বলে আপতন কোণ শূন্য হয় প্রতিফলনের সময় বলেছি। এবার তাহলে এইটা যদি 0 হয় তাহলে সাইন আই গোটাটাই 0 হলো, তো রাইট হ্যান্ড সাইড 0, তাহলে ভাই লেফট হ্যান্ড সাইডকেও 0 হতে হবে। তার মানে সাইন আর সেটাও ইকুয়াল টু 0। স্যার সাইন আর কখন 0 হবে? যদি আর নিজে 0 হয়, তাহলে আমরা পেলাম আর নিজে 0, অর্থাৎ প্রতিসরণের ক্ষেত্রে যদি লম্ব আপতন হয় অর্থাৎ 0 ডিগ্রিতে লাইট ইনসিডেন্ট করে তাহলে লাইট একদম সোজা বেরিয়ে যায় উইদাউট এনি ডেভিয়েশন, কোনো বিচ্যুতি ঘটে না, সোজা বেরিয়ে যাচ্ছে। এখানেও ঠিক সেই গল্প হলো যে নির্গমন কোণ অর্থাৎ এখান থেকে প্রতিসরণ কোণটা হয়ে গেছে 0 ডিগ্রি, তাই জন্য আমরা বলতে পারি লাইট একদম এইভাবে বেরিয়েছে অর্থাৎ লম্বভাবে বেরিয়ে গেছে। তাহলে একদম প্রমাণিত হয়ে গেল যে লম্বভাবে অবস্থিত, লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, এক্ষেত্রে আমাকে বার করতে বলেছে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, খুব সহজ ব্যাপার। এখান থেকে যদি আমি বলি যে এই কোণটা 0 ডিগ্রি, এইখানে আমার ই ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে স্যার এখানে আর কত? এই R2টা কত? স্যার R2ও তাহলে 0 ডিগ্রি, R2 0 ডিগ্রি, কারণ R2টা হচ্ছে এই পয়েন্টে, R2 হচ্ছে এই পয়েন্টের আপতন কোণ, ই হচ্ছে এই পয়েন্টে প্রতিসরণ কোণ, তাহলে হিসেব মতো R2টাও 0 ডিগ্রি। এই যে এই কেসটা আপতন 0 প্রতিসরণ 0, তাহলে এখানেও তাই, যে আপতন 0 তবেই তো প্রতিসরণ 0 হবে, আপতন 0 না হলে প্রতিসরণ 0 কি করে হবে? তাহলে এবার এখান থেকে তুই R1টা বার করতে পারবি? হ্যাঁ স্যার, R1 এইটা হচ্ছে R1। তাহলে স্যার আমরা তো অলরেডি জানি যে A ইকুয়ালস টু R1 প্লাস R2, তো যদি R2 0 হয়ে গিয়ে থাকে তাহলে A ইকুয়ালস টু R1, তাহলে R1 ইকুয়ালস টু A এর ভ্যালু কত? 30। তাহলে স্যার এবার কি ফার্স্ট সারফেসে আমরা যদি স্নেলস ল ইউজ করি, ফার্স্ট সারফেসে স্নেলের সূত্র ইউজ করি, তাহলে বায়ু থেকে যাচ্ছে, তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক ইনটু সাইন 60 ইকুয়ালস টু কোথায় যাচ্ছে? কাঁচের মধ্যে যাচ্ছে, তো কাঁচের প্রতিসরাঙ্ক মিউ জি ইনটু সাইন কত ডিগ্রি হবে? স্যার সাইন হবে 30 ডিগ্রি, R1 এর ভ্যালু 30, তাহলে এখান থেকে মিউ জি আমি পেয়ে যাচ্ছি সাইন 60 মানে √3/2, √3/2 ইন্টু সাইন 30 মানে হাফ, সেটা এই পাশে সে 2 চলে এলো, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল √3, এটার অ্যান্সার হয়ে গেল কত? √3। ঠিক আছে, ডান, একদম কোনো কষ্ট নেই, সুন্দরভাবে অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে কি সমবাহু প্রিজমের প্রতিসরণের ফলে চ্যুতিকোণ এত, প্রিজমের মধ্যে দিয়ে আলোক ভূমির সমান্তরালে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত? এই কোশ্চেনটা অলরেডি হয়ে গেছে, অলরেডি আমরা করে নিয়েছি এই কোশ্চেনটা। এই যে ভূমির সমান্তরালে যাচ্ছে মানে ডেফিনেটলি ন্যূনতম চ্যুতি হয়েছে 40 ডিগ্রি চ্যুতিকোণ, তাহলে ডেল্টা ইকুয়ালস টু 2i মাইনাস এ বসাবো এবং আই ক্যালকুলেট করবো, অলরেডি ডান, কোশ্চেনটা হয়ে গেছে অলরেডি। এবার আমরা চলে আসি আমাদের লাস্ট সেকশন, দ্যাট ইজ লেন্স। লেন্স কি? লেন্সও সেই একই, দুটো গলীয় তলের মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি লেন্স, অর্থাৎ এইরকম একটা তল, বক্রতা বিশিষ্ট একটা মানে রিফ্র্যাক্টিং সারফেস বা প্রতিসারক তল, স্বচ্ছ প্রতিসারক তল কিন্তু বক্র, সেই রকম তল, দুটো তল নিয়ে আমরা তৈরি করি একটা লেন্স। লেন্স দু রকম হবে, একটা কি? একটা উত্তল লেন্স, একটা অবতল লেন্স। ক্লিয়ার? অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র আমরা কাকে বলি? এই যে লেন্সের যে পয়েন্ট, যে বিন্দু দিয়ে আলোক রশ্মি এরকম ভাবে পাস করছে এবং সেই পাস করার সময় আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির কোনো রকম ডেভিয়েশন হচ্ছে না, সেটাকে আমরা বলি হচ্ছে আলোক কেন্দ্র। এটা কার জন্য হয়? থিন লেন্স বা পাতলা লেন্সের জন্য। এটা উত্তল লেন্স, এটা অবতল লেন্স। এই উত্তল বা অবতল লেন্সের এই যে সারফেস দুটো, এই যে এই দিকের তলটা বা এই দিকের তলটা, এই তলটাকে নিয়ে যে পুরো গোলকটা কল্পনা করা যায়, যেরকম আমরা দর্পণকে নিয়েও একটা গোলক কল্পনা করেছিলাম, সেরকম ভাবে যে গোলক কল্পনা করা যায়, তার যে কেন্দ্র সেটাকে আমরা কি বলি? বক্রতা কেন্দ্র। আবার এই বিন্দু থেকে, আলোক কেন্দ্র থেকে এই বক্রতা কেন্দ্র অবধি যে দূরত্ব, সেটাকে কি বলা হবে? বক্রতা ব্যাসার্ধ। লেন্সের ক্ষেত্রে মাথায় রাখবি ফোকাস এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক F = R/2 দিয়ে হয় না,
বোঝা গেল এফ ইকুয়ালস টু r/2 লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লেন্সের ক্ষেত্রে ফোকাস এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে রিলেশন অন্যভাবে বার করতে হয়, তার জন্য আলাদা ফর্মুলা আছে যাকে বলে লেন্স মেকার ফর্মুলা, ওটা তোদের 12-এ আছে, এই ক্লাস 10-এ নেই। কিন্তু কখনো ভুল করেও মিরারের মতো মানে দর্পণের মতো এফ ইকুয়ালস টু r/2 বসাতে যাবি না। তো লেন্সের দু রকম ফোকাস হয়, যেহেতু দুটো কার্ভ সারফেস, দু রকম ফোকাস হয়, একটা প্রধান মুখ্য ফোকাস, একটা দ্বিতীয় মুখ্য ফোকাস। তো প্রধান মুখ্য ফোকাস কি না, প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে বস্তু রাখলে এখান থেকে নির্গত আলোকরশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায় তাকে আমরা বলি লেন্সের প্রথম মুখ্য ফোকাস। ক্লিয়ার? কনকেভ বা অবতল লেন্সের ক্ষেত্রে কি, যে বিন্দুর দিকে আগত আলোকরশ্মি, এখানে কি ছিল যে বিন্দু থেকে নির্গত আলোকরশ্মি, এখানে বলছে কি যে বিন্দুর দিকে আগত আলোকরশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায় তাকে আমরা বলবো অবতলের ফোকাস দূরত্ব বা অবতলের ফোকাস বিন্দু, প্রথম মুখ্য ফোকাস বিন্দু। দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু কি, দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিসরণের পর যে বিন্দুতে প্রধান অক্ষের ওপর মিলিত হয় উত্তল লেন্সের ক্ষেত্রে তাকে আমরা বলি উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। অন্যদিকে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি অবতল লেন্সে প্রতিসৃত হওয়ার পর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যে এই বিন্দু থেকে আমি যদি এখানে চোখ রাখি আমার কি মনে হবে, লাইটগুলো যেন এই বিন্দু থেকে এগিয়ে আসছে। তো এই বিন্দু থেকে এগিয়ে আসছে তার মানে এই বিন্দুটা কি বলবো আমি, কি আমার অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। ক্লিয়ার? দুটো লেন্সেরই দুই ধরনের ফোকাসের কথা আমরা বললাম। যদি লেন্সের দুই দিকে মাধ্যম সমান থাকে, একই মাধ্যম থাকে, তাহলে সাধারণত এবং বক্রতা ব্যাসার্ধগুলো যদি সেম থাকে তাহলে আমরা ইজিলি বলতে পারি যে লেন্সের প্রথম মুখ্য ফোকাস দূরত্ব এবং দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব দুটো সমান হয়। অর্থাৎ এই দূরত্বটা এবং লেন্সের এই দিকে এই দূরত্বটা দুটো সমান হয়, ওটাকে আমরা একটাই ফোকাস হিসাবে চালাতে পারি। আরেকটা জিনিস, উত্তল লেন্স কি করে, দেখ ওর দিকে যদি সমান্তরাল আলোকরশ্মি আসে ও সেটাকে প্রতিসৃত করে একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে, নির্দিষ্ট বিন্দুর দিকে কেন্দ্রীভূত করে দেয়, মানে এরা কি করে অভিসারী ক্রিয়া দেখায়। আর অবতল লেন্স কি করে, এই যে লাইন্সগুলো এসেছিল লাইটসগুলোকে কি করে ও দূরে দূরে সরিয়ে দিচ্ছে, দেখ একে অন্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ ডাইভার্জ করে দিচ্ছে, দূরে সরিয়ে দিচ্ছে, অপসৃত করছে। তাহলে ও কিরকম ক্রিয়া দেখায়, অপসারী ক্রিয়া দেখায়। উত্তল লেন্স অভিসারী ক্রিয়া দেখায়, অবতল লেন্স অপসারী ক্রিয়া দেখায়। এই দুটো কেস পুরো ঘুরে যেতে পারে, একদম পুরো ঘুরে যেতে পারে, অর্থাৎ উত্তল লেন্স অপসারী ক্রিয়া আর অবতল লেন্স অভিসারী ক্রিয়া দেখাতে পারে যদি পারিপার্শ্বিক মাধ্যমের থেকে লেন্সের মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা কমে যায়। নর্মালি আমরা লেন্সকে কিনি, কাঁচের লেন্স নিই, তো কাঁচের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিকে বায়ু থাক বা জল থাক তার থেকে বেশি, তাই জন্য লেন্সগুলো কিন্তু এইরকম ক্রিয়া দেখায়। কিন্তু যদি এরকম কখনো হয় লেন্সটা যে মাধ্যম দিয়ে তৈরি, যে পদার্থ দিয়ে তৈরি লেন্সটা, তার যে প্রতিসরাঙ্ক সেটা পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কের থেকে কম, তাহলে লেন্স কিন্তু পুরো উল্টো বিহেভ করবে, অর্থাৎ উত্তল লেন্স অবতল লেন্সের মতো এবং অবতল লেন্স উত্তল লেন্সের মতো বিহেভ করবে। এটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখিস। লেন্স দিয়ে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়, একদম সোজা হিসাব। লেন্স দিয়ে একদম সোজাভাবে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যদি আসে তাহলে তো ফোকাসে মিট করে, অলরেডি বলেছি। আর প্রধান অক্ষের সমান্তরাল নয়, অথচ নিজেরা সমান্তরাল, তারা কোথায় মিট করবে, তারা গৌণ ফোকাসে মিট করবে। একটা আলোক রশ্মি আমরা নেব যেটা ফোকাস দিয়ে পাস করছে, আরেকটা আলোক রশ্মি নেব লেন্সের ক্ষেত্রে, ছবি আঁকার ক্ষেত্রে আরেকটা আলোক রশ্মি নেব যেটা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র দিয়ে পাস করছে। ঠিক আছে, আলোক কেন্দ্র দিয়ে পাস করছে। তাহলে এখানে আমরা কি পাবো, বহু দূরে ইনফিনিটিতে অসীম দূরত্বে বহু বড় একটা বস্তু রয়েছে, তার প্রতিবিম্ব আমরা পেলাম ফোকাসে, এবং সেটা হলো খুবই ছোট সাইজের সদ্বিম্ব অবশিষ্ট। নেক্সট দেখ, যদি আমি বস্তুকে 2f এর জাস্ট পরে রাখি, স্যার এখানে 2fটাকে কি আমি আর বলতে পারি, খবরদার নয়, খবরদার নয়, 2f ইজ নট ইকুয়াল টু আর, 2f ইজ নট ইকুয়াল টু আর। কোনো গ্যারেন্টি নেই, হতে পারে আবার নাও পারে, গ্যারেন্টি নেই কোনো। ঠিক আছে, এটা আলাদা একটা রিলেশন থেকে বেরোয়। তো যাই হোক, আমরা 2f বলে দাঁড়াবো যে f 2f মানে f এর ডাবল ডিস্টেন্স। তো 2f এর বিয়ন্ড আমরা একটা অবজেক্ট রাখলাম, তার থেকে একটা লাইট রে বেরোলো, ফোকাস দিয়ে পাস করলো, আরেকটা লাইট রে আলোক কেন্দ্র দিয়ে বেরোলো, দুটো লাইট রে যেখানে মিট করছে, দুটো লাইট রে যেখানে মিট করছে সেখানে আমরা একটা ইমেজ পেলাম। সেটা কোথায়, f আর 2f এর মাঝখানে, ফোকাস এবং ডবল অফ ফোকাসের মাঝখানে আমরা একটা প্রতিবিম্ব পেলাম। সেটা কিরকম, সদ অবশিষ্ট, বস্তুর তুলনায় আকারে ছোট। নেক্সট কি, যদি আমরা এক্স্যাক্টলি 2f এ বস্তু রাখি তাহলে বস্তু থেকে নির্গত আলো, প্রধান অক্ষের সমান্তরাল আলো, সেটা ফোকাস দিয়ে পাস করলো, আর একটা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র দিয়ে পাস করলো।
তাহলে আলটিমেটলি 2f এই আমি একটা প্রতিবিম্ব পেলাম যেটা সৎ এবং অবশিষ্ট এবং বস্তুর সমান আকারের। ঠিক আছে, বস্তুর সমান আকারের, এইটা খুব ভালো করে মাথায় রাখবি। মিরারেও এই কেসটা খুব ভালো করে মাথায় রাখবি, আর লেন্সেরও কেসটা, এবং ভালো করে ছবি প্র্যাকটিস করবি, এই ছবিগুলো আসার চান্স থাকে। যদি আমি ওই বস্তুকে আরও এগিয়ে নিয়ে যাই, 2f এ ছিল, 2f এর থেকে আরও কিছুটা এগিয়ে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি কোথায় বসালাম, f আর 2f এর মাঝখানে বসালাম। f আর 2f এর মাঝখানে বসালে কি হলো, এখান থেকে আবার আলোক রশ্মি গেল, ফোকাস দিয়ে পাস করলো আফটার রিফ্র্যাকশন, আরেকটা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র দিয়ে পাস করলো, দুটো মিললো কোথায় স্যার 2f এরও পেছন দিকে, 2f এরও পেছন দিকে মিট করলো এবং বস্তুর তুলনায় আকারে বড় অর্থাৎ বিবর্ধিত সদ অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি করলো, বিবর্ধিত সদ অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি করলো। আরেকটা কেস কি, যদি আমি ফোকাসে বা ফোকাসের একদম আশেপাশে রাখি তাহলে কি হবে, এই যে ফোকাস দিয়ে পাস করলো, অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করলো, মানে আলোক কেন্দ্র দিয়ে, কিন্তু এরা একদম একে অন্যের সমান্তরাল, তার মানে এরা আবার সেই কোথাও মিট করবে না। তাহলে কি বলতে পারি, 2 নম্বরে এটা কেস করি, অসীম দূরত্বে গিয়ে মিট করবে, তার মানে আমি বলবো প্রতিবিম্ব তৈরি হবে অসীম দূরত্বে। আচ্ছা স্যার, যদি এবার আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই, আমি যদি ফোকাস এবং অপটিক্যাল সেন্টার মানে আলোক কেন্দ্র এই দুটোর মধ্যখানে মাঝখানে কোথাও একটা আমি বস্তুকে রাখি, তাহলে এই যে আলোক রশ্মিটা বেরোলো সেটা এইভাবে গেল, ফোকাস দিয়ে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে পাস করলো, আর এইভাবে আলোক কেন্দ্র দিয়ে রশ্মি পাস করলো, কিন্তু এই দুটো রশ্মি কি দেখতে পাচ্ছি, এই দুটো রশ্মি একে অন্য থেকে দূরে যাচ্ছে, ডাইভার্জ করছে। তাহলে আমি যদি এখানে চোখ রাখি, আমার কি মনে হবে, আমি চোখ রাখলে মনে হবে যে আলোক রশ্মি যেন এইভাবে এইরকম কোনো একটা জায়গা থেকে আসছে, এইরকম কোনো একটা জায়গা থেকে আসছে। তাহলে আমার মনে হবে এইখানে কিছু একটা আছে, এই কিছু একটা যে আছে এটাকে কি বলবো, বস্তুর অসৎ বিম্ব, বস্তুর অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব। এবং এই প্রিন্সিপালটা কোথায় ইউজ করা হয়, ম্যাগনিফাইং গ্লাস বা আতশ কাচে। বোঝা গেল, আতশ কাচ দিয়ে যে আমরা দেখি না, গোল আতশ কাচ দিয়ে এরকম ভাবে দেখি, তো সেটাতে এই প্রিন্সিপাল ইউজ করা হয়। বস্তুকে মানে কাগজের পাতাটাকে আমরা ফোকাসের ঠিক কাছে রাখি, ফোকাস এবং মানে আমার লেন্সের ফোকাস এবং অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্রের মাঝে আমরা কাগজের পাতাকে যদি রাখি, তাহলে এখানে চোখ রাখলে লেন্সের অপর দিকে যদি আমরা চোখ রাখি, তাহলে আমরা কাগজে যে ছোট ছোট লেখাগুলো সেগুলোকে বিবর্ধিত এবং বড় আকারে দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এই সিচুয়েশনটা ওখানে করা হয়। কোশ্চেন দেখি কি বলছে, কোশ্চেন বলছে গিয়ে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরে রাখলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? আচ্ছা, লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন কি জিনিস? রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব বস্তুর তুলনায় যত গুণ বড় সেটাকে বলা হয় রৈখিক বিবর্ধন। অর্থাৎ রৈখিক বিবর্ধন হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। ক্লিয়ার একদম, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এটাকে আবার এইভাবেও লেখা যায়, প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব। ঠিক আছে, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব, মানে তুই সিম্পল ভাব না, এই হচ্ছে তোর কাছে লেন্স, এই তুই ধর এখানে আমি বস্তু একে রেখেছি, এইখানে তুই প্রতিবিম্ব পেয়েছিস। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে একটা লাইন আমি টানলাম এখানে, এইভাবে ধর একটা লাইন টানলাম, ঠিক আছে, এইভাবে একটা লাইন টানলাম, এইভাবে একটা লাইন টানলাম, এইখানে ধর আমি একটা প্রতিবিম্ব পেয়েছি, এইখানে আমি একটা প্রতিবিম্ব পেয়েছি। তো এইটা হচ্ছে আমার প্রতিবিম্বের আকার, এই সরি বস্তুর আকার HO, এটা প্রতিবিম্বের আকার HI, এটা হচ্ছে বস্তু দূরত্ব বললাম U, এটা প্রতিবিম্ব দূরত্ব বললাম V। ঠিক আছে, তো খেয়াল কর একটা জিনিস, এইখানে যা অ্যাঙ্গেল এখানেও তো তাই অ্যাঙ্গেল, হ্যাঁ কি না? এখানে যা অ্যাঙ্গেল এখানেও তাই অ্যাঙ্গেল। আমি যদি এখান থেকে ট্যান থিটা লিখি, ট্যান থিটা লিখি কত হবে তাহলে স্যার? HO বাই U। আবার এইখান থেকে যদি ট্যান থিটা লিখি তাহলেও ট্যান থিটা ইকুয়ালস টু HI বাই V। এবার আমাদের কাছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য এটা ইকুয়ালস টু কি আছে স্যার? প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য মানে HO বাই HI বাই HO। আবার এই দুটোকে যদি ইকুয়ালি হয়, এই দুটো যদি ইকুয়ালি হয়, সমানই হয়, তাহলে তো আমি এটাকে লিখতেই পারি HO বাই U ইকুয়ালস টু HI বাই V।
আমরা এখানে শুধুমাত্র মান নিচ্ছি, কোনো সাইন নিচ্ছি না, অ্যাকচুয়ালি সাইন নেওয়া উচিত, যেগুলো তোরা 12-এ পড়বি, ওটা নিয়ে চাপ নিস না। শুধু এটা দেখ, এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু ভি বাই ইউ। তাহলে কি তুই আইডিয়া পেলি একদম সুন্দরভাবে যে এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু ভি বাই ইউ। তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। সুন্দরভাবে তুই পেয়ে গেছিস। তাহলে এবার তুই দেখ এই কোশ্চেনটা তুই ইজিলি সলভ করতে পারবি, তোর কোনো কনসেপচুয়াল সমস্যা হবে না। কি বলছে তোকে? বস্তুর দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার, এইচ ও বলেছে 5 সেন্টিমিটার, লেন্সের সামনে কত দূরত্বে রাখা রয়েছে? 2 সেন্টিমিটার দূরত্বে রাখা রয়েছে। আমি আবারও বলছি, আমরা এখানে শুধুমাত্র দূরত্বগুলো জাস্ট মান নিচ্ছি, কোনো সাইন নিচ্ছি না, অ্যাকচুয়ালি সাইন নিতে হয়, ঠিক আছে? বাট ওগুলো ক্লাস 12 হবে, আপাতত আমরা মাধ্যমে ক্লিয়ার করে নিই। চল, 2 সেন্টিমিটার আর কত দৈর্ঘ্যের প্রতিবিম্ব? 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব। তাহলে এইচ আই ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। তাহলে আমরা রৈখিক বিবর্ধন, যাকে এম দিয়ে লেখা হয়, রৈখিক বিবর্ধনকে এম দিয়ে লেখা হয়, তাহলে এম ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও, এইটা ইকুয়ালস টু কত হয়ে গেল? তাহলে স্যার 10/5 মানে তো 2। আবার এম এর জায়গায় এটাও তো লেখা যায় ভি বাই ইউ। হ্যাঁ স্যার, তাহলে এটাও ইকুয়ালস টু 2। তাহলে স্যার প্রতিবিম্ব দূরত্ব, এইটা একটা অ্যান্সার হয়ে গেছে। আরেকটা অ্যান্সার প্রতিবিম্ব দূরত্বটা বার করে নিই, তাহলে ইট ইকুয়ালস টু 2u। ইউ এর ভ্যালু বলা ছিল 2 সেন্টিমিটার, তার মানে এটা হয়ে যাবে 4 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্ব দূরত্বও বেরিয়ে গেল। দেখ কত ইজি ক্যালকুলেশন। তোকে জাস্ট একটু সুন্দর করে বুঝে বুঝে ক্যালকুলেট করতে হবে, তাহলে তোর কোনো সমস্যা হবে না। নেক্সট কোশ্চেন কি বলছে? কোনো উত্তর লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হলো। সদ্বিম্ব গঠিত হলো, ঠিক আছে? লেন্সটির ফোকাস ধরে কথা। দেখ, অনেকে এটাকে ভুল বলে, অনেকে এটাকে ভুল ভাবে যে স্যার এটাও তাহলে তো মিরারের মতোই, দর্পণের মতোই, যে 30-এ বস্তু রেখেছি, 30-এ সদ্বিম্ব গঠিত হয়েছে, তার মানে ডেফিনেটলি এরকম। মানে অনেককে এরকমও দেখতে শুনেছি যে এই দিকে বস্তু, এই দিকেই সদ্বিম্ব, এরকম। পাগল নাকি? এই যদি লেন্স হয়, এই হচ্ছে 30 সেন্টিমিটার দূরে বস্তু, এই দিকে 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব, সদ্বিম্ব। লেন্সের সদ্বিম্ব কিন্তু এপাশে হয়, লেন্সের সদ্বিম্ব এপাশে হয়। তাহলে এইটাও 30, এইটাও 30। তাহলে এইটা কখন হয়? যদি এটা 2f এ বসে থাকে, যদি এটা 2f এ হয়, তাই না? এটা f, এটা 2f, তবে এই জিনিসটা হবে 2f এ বস্তু থাকলে তবেই এইদিকেও 2f এই, এদিকেও 2f এই প্রতিবিম্ব তৈরি হবে এবং সমান সাইজের তৈরি হবে। তাহলে আলটিমেটলি 2fটা ইকুয়ালস টু 30, তাহলে f ইকুয়ালস টু 15 সেন্টিমিটার। ফোকাল লেন্থ কত? 15 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। ক্লিয়ার একদম? লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রেখেছিলাম, 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব তৈরি হয়েছে, তাহলে এদিকেও 30। তাহলে এটা কখন হবে? 2f, তাই তো? তাহলে 2f ইকুয়ালস টু 30 হলে f ইকুয়ালস টু 15। ডান। আর আমাদের কি বাকি রয়েছে? হ্যাঁ, কিছু কি এলিমেন্টারি জিনিস, এগুলো তোরা বায়োলজিতেও পড়িস, তাই না? এখন তো লাইফ সায়েন্স, পরে বায়োলজিতে পড়বি। হ্যাঁ, যে আমাদের চোখের একটা নির্দিষ্ট দূরত্ব অবধি, আমাদের চোখ থেকে আমরা যদি একটা বস্তুকে এরকম কাছে নিয়ে আসি, তাহলে আমরা বস্তুকে সাধারণত বড় দেখি, কিন্তু আমরা চোখের কত কাছে আনতে পারি? চোখের একটা নির্দিষ্ট দূরত্ব অবধি আনতে পারি, কারণ আমাদের যে চোখের যে সিলিয়ারি পেশিগুলো আছে, সেগুলো আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব অবধি দেখার জন্যই লেন্সটাকে রেডি করে, ঠিক আছে? লেন্সটাকে রেডি করে। তো সেই লেন্সটাকে রেডি করতে গেলে একটা নির্দিষ্ট দূরত্ব অবধি আমরা দেখতে পাই। তো চোখ থেকে একটা মিনিমাম ডিস্টেন্স দূরে অবজেক্ট রাখলে, বস্তু রাখলে, তবেই ওটাকে আমি স্পষ্ট দেখতে পাবো। এটাকে বলে কি? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, যেটা নর্মালি ত্রুটিবিহীন কোনো চোখের ক্ষেত্রে গড়ে 25 সেন্টিমিটার হয়, ঠিক আছে? গড়ে 25 সেন্টিমিটার হয়। কিন্তু যদি সমস্যাটা হয় যে আমার চোখ এই 25 সেন্টিমিটার দূরে রাখা অবজেক্ট বা বস্তুকে দেখতে পাচ্ছে না, মানে এই যে কাছে নিয়ে আমি পেপার পড়ছি বা বই পড়ছি, দেখতে পাচ্ছি না, চোখটা কিরম ঝাপসা লাগছে, তার মানে কি? আমার বস্তুর 25 সেন্টিমিটার দূরে রাখা আমার বস্তুর প্রতিবিম্ব আমার রেটিনাতে তৈরি হয়নি, রেটিনার পেছনে তৈরি হয়েছে। রেটিনাতে তৈরি না হয়, রেটিনার পেছনে তৈরি হয়েছে। তাহলে কি করতে হবে এটার জন্য? এই রকম রোগের ক্ষেত্রে কি করতে হবে? এই রকম রোগের ক্ষেত্রে কি করতে হবে? তাহলে এই রকম রোগের ক্ষেত্রে আমার এই যে হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ কাছের জিনিসকে আমি দেখতে পাচ্ছি না, এই ধরনের
রোগকে আমরা বলি কি হাইপারমেট্রোপিয়া। তার জন্য সেটাকে দূর করার জন্য কি করতে হবে, আমার চোখের সামনে একটা উত্তল লেন্স লাগিয়ে দিতে হবে। অর্থাৎ উত্তল লেন্স দিয়ে তৈরি আমি চশমা যদি পরি, তাহলে আমি কাছে রাখা বস্তুকেও চোখে স্পষ্ট দেখতে পারবো, অর্থাৎ এর প্রতিবিম্ব স্পষ্টভাবে তৈরি হবে। ঠিক আছে, প্রতিবিম্ব স্পষ্টভাবে তৈরি হবে। এটা রে ডায়াগ্রাম তোকে আঁকতে দেয় পরীক্ষায়, তোকে এটা রে ডায়াগ্রামটা ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং তোকে এটা মনে রাখতে হবে হাইপারমেট্রোপিয়া কিভাবে দূর করা যায়, উত্তল লেন্সের সাহায্যে দূর করা যায়। ক্লিয়ার? আরেক ধরনের রোগ হয় যাকে আমরা বলি মায়োপিয়া। তো ধর বহু দূর থেকে আলো আসছে, কারণ বহু দূরে অবজেক্ট রয়েছে, বস্তু রয়েছে বহু দূরে, সেখান থেকে আলো আসছে, কিন্তু হয়তো রেটিনাতে প্রতিবিম্ব তৈরি না হয়ে, রেটিনাতে ফোকাস না হয়ে রেটিনার আগেই ফোকাস হয়ে গেল। তাহলে কি রেটিনায় ঝাপসা একটা প্রতিবিম্ব তৈরি হলো, রেটিনায় তো এক্স্যাক্টলি মেলেনি। তাহলে রেটিনার এটা কি ছিল, রেটিনার পেছনে মিট করেছে হাইপারমেট্রোপিয়াতে। আর এই রোগটার ক্ষেত্রে রেটিনার আগে লাইটগুলো মিট করে গেছে, তাই জন্য পেছনে একটা ঝাপসা প্রতিবিম্ব তৈরি হয়েছে। এই ধরনের রোগকে আমরা কি বলি, মায়োপিয়া, যেটা দূরের জিনিস দেখতে অসুবিধা, দূরের জিনিস দেখতে অসুবিধা। এবং এই রোগকে দূর করার জন্য, অর্থাৎ যাতে এটা একদম এখানেই তৈরি হয়, এখানেই লাইট মিট করে, তার জন্য আমরা কি করব, একটা কনকেভ লেন্স বা অবতল লেন্স আমরা চশমা হিসাবে ব্যবহার করব, যাতে একদম এইখানে প্রতিবিম্ব তৈরি হয় রেটিনার উপর। ঠিক আছে, তাহলে তোকে জিজ্ঞেস করে মায়োপিয়া যুক্ত চোখে মানে কি, তার মানে আমি দূরের জিনিস দেখতে পাই না, এবং দূরের জিনিস দেখতে পাই না সেটাকে ত্রুটি মানে আমার চোখকে ঠিক করার জন্য বা যাতে দেখতে পাই, তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে অবতল লেন্স যুক্ত একটা চশমা পরতে হবে। হলো? আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ কি, আলোর বিচ্ছুরণ হচ্ছে সাদা আলো যখন কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে বিভিন্ন তার যে কালার সেগুলোতে ভেঙে যায়, এই ঘটনাকে আমরা বলি কি আলোর বিচ্ছুরণ। সাদা আলো সেটা কি হচ্ছে, বিভিন্ন তার আলোতে পার্টে ভেঙে যাচ্ছে, যেরকম ধর বেনিয়া সহকলা, তাই তো, বেনিয়া সহকলা বা ভিবগিয়র, ভিবগিয়র, ঠিক আছে, ভিবগিয়র এই কালারে ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়ার ঘটনাকে আমরা কি বলি, বিচ্ছুরণ। ভেঙে যাওয়ার ঘটনাকে আমরা কি বলি, বিচ্ছুরণ। ঠিক আছে, তো বিচ্ছুরণ নর্মালি কোথায় পাওয়া যায়, বিচ্ছুরণ নর্মালি দেখা যায় হচ্ছে প্রিজমের ক্ষেত্রে আমরা খুব ভালো বিচ্ছুরণ দেখতে পারি, এবং এটার কারণ হিসাবে আমরা বলি যে মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। যে মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ওপর এই সমীকরণের মাধ্যমে নির্ভর করে, যেটাকে আমরা বলি কশিস সমীকরণ। সেই কশিস সমীকরণ কি বলছে, যে যদি ল্যামডা, দেখ সবগুলোর ক্ষেত্রে নিচে রয়েছে, তার মানে যদি ল্যামডা বেড়ে যায়, ল্যামডা বেড়ে যায় তাহলে মিউ কমে যাবে। ঠিক আছে, ল্যামডা বেড়ে গেলে মিউ কমে যাবে। অর্থাৎ যদি উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো আসে, তাহলে সেইটার ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে যায়। উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হয়, কমে যায়। তাহলে উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটা, লাল আলো হচ্ছে উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো, তার জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে যায়। আর মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে যাওয়া মানে সেই মাধ্যমে আলোর বেগ বেড়ে গেল, সেই মাধ্যমে আলোর বেগ বেড়ে গেল, অর্থাৎ আলোক রশ্মির বেশি বেগ নিয়ে এগোবে, অর্থাৎ ওর চ্যুতি কম হবে, ওর চ্যুতি কম হবে, ওর চ্যুতি কম হবে। তাই জন্য লাল আলোর চ্যুতি সব থেকে কম হয়, লাল আলোর চ্যুতি সব থেকে কম হয়, কিন্তু বেগুনি আলোর চ্যুতি সব থেকে বেশি হয়। যত আমরা এই দিক থেকে এই দিকে যাব তত তরঙ্গ দৈর্ঘ্য কমবে, লাল থেকে বেগুনির দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমে। তাই জন্য আমরা এটা বলতে পারি যে বেগুনির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সব থেকে কম, তাই জন্য ওর জন্য প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, তাই ওর ভেলোসিটি বা বেগও কম হবে, এবং তার জন্য ওর চ্যুতি সব থেকে বেশি হবে। তাই জন্য প্রত্যেকটা কালার আলটিমেটলি আলাদা আলাদা হয়ে যাবে, কারণ সবার চ্যুতি আলাদা আলাদা হচ্ছে, সবার রাস্তা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই সবাই আর একসঙ্গে যেতে পারছে না, সবাই আলাদা আলাদা কালারে ভেঙে যাচ্ছে। প্রিজম কি নতুন করে কালার সৃষ্টি করলো না, সাদা আলোর মধ্যে সবকটা কালারই ছিল, কিন্তু ও কি করলো, প্রত্যেকের যেহেতু আলাদা আলাদা বেগ, আলাদা আলাদা চ্যুতি, তাই সবাই কি করলো, একই রাস্তায় দল বেঁধে যাচ্ছিল, সবাই হাত ছাড়াছাড়ি করে নিজেদের নিজেদের মতো রাস্তায় বেরিয়ে গেল, কারণ সবার বিচ্যুতি আলাদা হয়েছে। ডান, আমরা বুঝতে পারলাম কি করে বিচ্যুতি হয় এবং বিচ্যুতি আলাদা কেন হয়, বিচ্যুতি আলাদা কেন হয় এই তরঙ্গ দৈর্ঘ্যের উপর বেস করে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের উপর বেস করে। এবং আরো একটা জিনিস মাথায় রাখার, যে প্রিজম কিন্তু কোনো নতুন কালার ক্রিয়েট করে না, প্রিজম কি করে, জাস্ট সাদা কালারটাকে বা সাদা আলোটাকে 7টা কালারে ভেঙে দেয়। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আলোর বিচ্ছুরণ। এবার একটা জিনিস এখানে মাথায় রাখার, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন রং আমরা কেন দেখি, বিভিন্ন রং, এই যে
পাতাকে সবুজ কেন দেখি, বা এইটাকে লাল, গোলাপ ফুলকে লাল কেন দেখি? কারণ যে কোনো বস্তুর কালার, এই যে আমার জামার এই জায়গাটা কালো রয়েছে, এই জায়গাটা গ্রে কালার রয়েছে, এগুলো বিভিন্ন রকম কালার আমরা কেন দেখি? খুব সহজ হিসাব, যে কালারটা আমরা দেখি তার মানে ওই কালারের লাইটকে ওই বস্তুটা প্রতিফলিত করায় এবং সেটা আমাদের চোখে আসে। সোজা হিসাব, সবুজ দেখার কারণ হচ্ছে, তুই বলবি যে ক্লোরোফিল আছে, একদম ঠিক। এবং তাই জন্যেই সূর্যের আলো যখন পড়ে, সূর্যের আলো মানে 7টা কালারই আসছে, 7টা কালারের মধ্যে শুধুমাত্র সবুজ আলো এইটা থেকে প্রতিফলিত হয়ে চলে আসছে এবং একমাত্র সবুজ আলোই আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে, তাই আমাদের মনে হচ্ছে যে পাতাটা সবুজ। সিমিলারলি এইটার ক্ষেত্রেও এর পাপড়িগুলোকে লাল দেখার একটা অন্যতম কারণ হচ্ছে সূর্যের আলো পড়ার পর বাকি সমস্ত রঙকেও শোষণ করে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে, শুধুমাত্র লাল রঙটাকেই ও প্রতিফলিত করে আমাদের চোখে পাঠাচ্ছে, তাই জন্য এগুলোকে আমরা লাল দেখি। ক্লিয়ার একদম? তাহলে যে কোনো কালারকে দেখার পেছনে এইটা হচ্ছে রেসপন্সিবল। এছাড়া আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যেরকম আমাদের হচ্ছে পরিপূরক বর্ণ, ঠিক আছে, বা আমরা এটা বলতে পারি যে 3টে মৌলিক বর্ণ কি? লাল, RGB বলে, লাল, সবুজ এবং নীল। এছাড়া এখন তো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো দিয়েও যে কোনো কালার তৈরি করা যায়। মৌলিক বর্ণ বলার উদ্দেশ্য হচ্ছে ওই 3টে কালারকে সঠিক অনুপাতে মিশিয়ে আমরা যে কোনো রং প্রস্তুত করতে পারি, যে কোনো রং তৈরি করতে পারি। আবার পরিপূরক বর্ণ কি? পরিপূরক বর্ণ বা কমপ্লিমেন্টারি কালার্স হচ্ছে এমন দুটো বর্ণ যাদেরকে ঠিকঠাক অনুপাতে মেশালে সাদা রং তৈরি হয়। অর্থাৎ যদি আমি হলুদ আর নীলকে মেশাই তাহলে সাদা রং তৈরি হবে। ঠিক আছে স্যার, ছোটবেলা থেকে তো এক্সাম্পল এটা সবাই দেয় যে ওই জামা, যদি সাদা জামা, স্কুলের ইউনিফর্ম কাচতে কাচতে হলুদ হয়ে গেছে, সেটা একটু নীল বা উজালা দিয়ে দিলে সুন্দর আবার সাদা হয়ে যায়। ওই এক্সাম্পল তো সবাই দেয়, আপনি অন্য কিছু দেবেন? বাড়িতে এলইডি দেখেছিস? সাদা এলইডি স্ট্রিপ দেখেছিস না? ওই এলইডি স্ট্রিপের ওপরে দেখবি, এলইডি স্ট্রিপের ওদিকে হলুদ হলুদ, হালকা হলুদ হলুদ কিছু প্যালেটস থাকে। ওই হলুদগুলোর ভেতরে নীল রঙের আলো থাকে, ব্লু এলইডি থাকে। ঠিক আছে, ব্লু এলইডি থাকে। এটা টুয়েলভে যখন যদি সায়েন্স পড়িস তাহলে তুই ফিজিক্সের মধ্যে পাবি, সেমিকন্ডাক্টর, ওখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা। ব্লু এলইডি থাকে, ওই ব্লু এর ওপর ওই হলুদ কোটিংটা যখন দেওয়া হয়, ওই হলুদ কোটিং এর মধ্যে থেকে যখন ব্লু আলোটা বেরিয়ে আসে, তখন ওই ব্লু আর ইয়েলো দুটো একসঙ্গে মিলে সাদা আলো তৈরি করে। সুন্দর একটা এক্সাম্পল। তাহলে ব্লু আর ইয়েলো, নীল আর হলুদ, এই দুটো হচ্ছে পরিপূরক বর্ণ বা কমপ্লিমেন্টারি কালার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কালারের ব্যাপারে হিসাব। আর তড়িৎচুম্বকীয় বর্ণালী, যেটা আমাদের লাস্ট পড়তে হয়, সেটার জন্য আমি একটা সহজ ট্রিক, কি, গাড়ি কিনেছি XUV, যদিও আমি গাড়ি কিনিনি, মানে কিনেছি XUV কিনিনি, XUV বিকজ আই অ্যাম রিচ, আমি রিচও না। ঠিক আছে, কাজে দুটোই ফলস আমার জন্য। আমি XUV গাড়ি কিনিনি, XUV গাড়ি নেই আমার, কাজে এর দুটোই, এবং আমি রিচও না। কাজে তোদের এটা মাথায় রাখতে হবে, গাড়ি কিনেছি XUV বিকজ আই অ্যাম রিচ। তাহলে কি, G ফর গামা, X ফর এক্সরে, U ফর আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি, আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি, V ফর ভিজিবল বা দৃশ্যমান আলোকরশ্মি। ঠিক আছে, গোটা তড়িৎচুম্বকীয় বর্ণালীর পুরো অনেকগুলো ভাগ রয়েছে, যেরকম এইগুলো আমরা দেখছি এক এক করে। I ফর ইনফ্রারেড বা অবলোহিত, M ফর মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ, আর R ফর হচ্ছে রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ। ঠিক আছে, রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ। এর যদি আমি এই দিক থেকে এদিকে যাই তাহলে কি হয় স্যার? তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। আর যদি এই দিক থেকে এদিকে আসি তাহলে কম্পাঙ্ক বাড়বে। ঠিক আছে, এদিক থেকে এদিকে আসলে কম্পাঙ্ক বাড়বে, এদিক থেকে এদিকে আসলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রম বা অধক্রমে কিন্তু সাজাতে বলে। যদি ছকটা মনে থাকে আরামসে পেরে যাবি। গাড়ি কিনেছি XUV বিকজ আই অ্যাম রিচ। তাহলে আমাদের আলো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হলো, এবং এই আলো চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ছিল সব আমরা ডিসকাস করেছি, প্রচুর নিউমেরিক্যালসও করেছি। সব থিওরি, নিউমেরিক্যালস, এভরিথিং ইজ কভার্ড। প্রপারলি ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করিস, কোশ্চেন প্র্যাকটিস করিস, থিওরি বুঝে পড়িস। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। অ্যান্ড যেটা আমি অলওয়েজ লিখি, এই সেশনটা অ্যাটেন্ড করার জন্য সকলকে থ্যাংক ইউ। নিশ্চয়ই দেখা হবে আবার কোনো একটা ক্লাসে। টাটা।